কমিউনিটি ক্লাব আয়োজিত অনলাইন ভিত্তিক কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স 19তম ব্যাচের আজকের প্রথম ক্লাসের উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে এর ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমরা উদ্বোধনী ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাসে কোন ক্লাসের মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এই কোর্সের মাধ্যমে কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ শিখতে পারবেন, কাদের জন্য এই কোর্সটির আয়োজন, ক্লাস করার জন্য কি কি রুলস গুলো ফলো করা উচিত, সবকিছুই তুলে ধরা হয়েছিল। মূলত উদ্বোধনী ক্লাসটি হয় কিভাবে এটি ব্যবহার, কোন সিস্টেমে ক্লাসটি হয় এবং আলোচক বা শিক্ষার্থী, শিক্ষক এবং যে সংগঠনের মাধ্যমে আমরা এই শিক্ষার ব্যবস্থাটা পেয়েছি সেই সংগঠনের একটা পরিচিতি তুলে ধরা হয়। মূলত আজকে থেকে আপনাদের নিয়মিত ক্লাস, আপনাদের শিক্ষার্থী প্রায় 70+, কিন্তু উপস্থিত আছেন আমি সহ 37 বা 36। যাই হোক, যে কয়জন উপস্থিত হয় ওই কয়জন দিয়ে ক্লাস চলবে, এবং এটা যদি শিক্ষার্থীর সংখ্যা কমেও যায়, একজনও যদি থাকে ক্লাস, ওই একজনকে দিয়ে পূর্ণ বেচটি শেষ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকের প্রথম ক্লাসের কম্পিউটার ইতিহাস, কম্পিউটার কি, কম্পিউটারের মাধ্যমে আমরা কি কাজ করতে পারবো, এই সকল বিষয়ের উপর আলোচনা করা হবে বা প্রয়োজন। কেননা অনেকে কম্পিউটার শুধু চালাইতে পারে, এটি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কাজ করছে, আধুনিক যুগে কম্পিউটারটি কিভাবে আসলো, এই সকল বিষয়গুলো, এই সকল তথ্যগুলো অনেকের অজানা। আবার অনেকে আছি কম্পিউটারের টোটালি কোনো তথ্যই তার কাছে নেই। কম্পিউটার ইতিহাস বা কার্যক্রম যদি আমরা একটা সারমর্ম বলি বা সারসংক্ষেপ বলি, তাহলে বলতে হবে এভাবে: খ্রিস্টপূর্ব প্রায় 3000 সাল, অর্থাৎ বর্তমানে 2025 সাল চলছে, সেই 2025 প্লাস আরো 3000, সর্বমোট কত হলো? প্রায় 5000 পূর্ব সালে যে পৃথিবীর মধ্যে যে সকল মানুষগুলো ছিলেন, ওই সকল মানুষগুলোর যন্ত্র বা হিসেব নিকেশের যে মাধ্যম, সেই মাধ্যম এক এক দেশের এক একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যেটাকে আমরা বলি গণনার যন্ত্র। এই গণনার যন্ত্র কোন দেশে আমরাও পেয়েছি, বিগত আমরাও বেশি দিন তো হয় নাই, 30-40 বছর আগেও আমরা দেখেছি। আমরা যখন বুঝেছি, তখন বুঝে হওয়ার পর থেকে আমরা এটা জেনে আসছি, দেখে আসছি যে গ্রাম অঞ্চলে দেখতাম কৃষক যারা আছেন তারা হিসাব করতেন যে রশির মধ্যে গিট্টু মেরে মেরে, তারিখের হিসাব করতেন রশির মধ্যে গিট্টু মেরে মেরে। এভাবে আরো অনেক কিছুর মাধ্যমে তারা হিসাব নিকেশ গুলো করতেন বা তারিখের গণনা গুলো করতেন। তো এই যে গণনার মাধ্যম, এই গণনার মাধ্যম মানুষের একটা প্রয়োজন, আর সেই প্রয়োজনের তাগিদে এক এক দেশের নিয়ম এক এক ধরনের ছিল। এবং ওই যে গণনার যন্ত্রগুলো আবিষ্কার হওয়া শুরু হয়েছে, যেমন একটা আবিষ্কার হলো রশিদে গিট্টু দেওয়া, ছোট গিট্টু বড় গিট্টু, এই যে গিটটা দেওয়া, এই গিটটাও একটা আবিষ্কার, গণনার একটা আবিষ্কার, গণনার একটা যন্ত্র। এইভাবে আস্তে 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 ওই রশি থেকে আসতে ধরেন কাঠিতে, কাঠি থেকে আসতে ধরেন পাথরে,
পাথর থেকে আসতে ধরেন আপনার যন্ত্রে, যন্ত্র থেকে আসতে ধরেন ইলেকট্রিকে। এইভাবে গবেষণা চলমান থেকে থেকে একটা সময় এই গণনাকারী যন্ত্র পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। এই যে গণনার যন্ত্রগুলো এক এক দেশের এক এক ধরনের যন্ত্র আবিষ্কার হয়েছিল, সেই অনুযায়ী যদি ইতিহাস ঘাঁটতে যাই, আমরা সর্বপ্রথম একটি ইলেকট্রিক বা পাথরের সাহায্যে একটা গণনার যন্ত্র পাই, যেটার নাম হলো অ্যাবাকাস। কি নাম? অ্যাবাকাস। অ্যাবাকাসকে বলা হয় পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র বা ক্যালকুলেটর। ক্যালকুলেটরের মূলত কি মেশিন? ক্যালকুলেটর, এটাকে বাংলাতে যদি আপনি বলেন তাহলে কি বলবেন? গণনার যন্ত্র। গণনার যন্ত্র। ঠিক এই যে পৃথিবীর প্রথম, ইতিহাস তো হয়তো অনেক কিছু লুকায়িত থাকে, তাই না? ইতিহাস যখন তৈরি করতে যাই, ঘাটাঘাটি করতে যাই, সেই অনুযায়ী অ্যাবাকাসকে ধরা হয় পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র। সেই অ্যাবাকাসে যন্ত্র যখন তৈরি হয়েছে, মানুষের মধ্যে আধুনিক চিন্তা মানুষের ব্রেনে গ্রাস করেছে। মানুষ অত্যাধুনিক জিনিসপত্র তৈরি করার চিন্তায় নিত্য নতুন যন্ত্র বের করে আসছে। একটা সময় সেটার পূর্ণাঙ্গ রূপ নিয়েছে ডিজিটাল রূপ। ডিজিটাল রূপে বা ডিজিটাল গণনাকারী হিসেবে কম্পিউটারের পূর্ণাঙ্গ রূপ পাই, এবং এটার পিছনে যার প্ল্যান, যার পরিকল্পনা, যার মেহনত, যার পরিশ্রম, তার নাম হলো চার্লস বেবেজ। কি নাম? চার্লস বেবেজ। দেখেন আমি বাংলাতে লিখে দিয়েছি, চার্লস বেবেজ। চার্লস বেবেজকেই বলা হয় আপনার কম্পিউটারের জনক বা কম্পিউটারের পিতা। বুঝতে পেরেছেন? কম্পিউটারের জন্ম থেকে অবধি পর্যন্ত সময়কে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। মানে আপনি যদি ধরেন কম্পিউটারের যে যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে, এই আবিষ্কারটা আপনি যদি আপনার যোগ হিসাবে কোন যুগে কতটুকু কত পার্সেন্ট এই কম্পিউটারটা তৈরি হয়েছে, এই ইতিহাস যদি আপনি ঘাঁটতে যান, তাহলে আপনি তিনটা যুগ পাবেন। কয়টা যুগ? তিন যুগ। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আরেকটা হলো আধুনিক বা বর্তমান যুগ। প্রাচীন যুগের প্রথম যন্ত্র দেখেন, এটার নাম হলো অ্যাবাকাস। প্রাচীন যুগে, তার মানে অ্যাবাকাস মধ্যযুগের নয়, আধুনিক যুগের নয়, কোন যুগের? প্রাচীন যুগে। এই প্রাচীন যুগের, এই দেখেন এইভাবে হিসাব নিকেশ গুলো করা হতো। এটা একটা আবিষ্কার। এই আবিষ্কার যিনি করেছেন তার ব্রেন ক্ষয় হয়েছে না? তার পরিকল্পনা, তার চিন্তা, এটা কি কোনো সাধারণ কোনো মানুষ তৈরি করেছেন, নাকি ওই জমানার কোনো পণ্ডিত করেছেন? ওই জমানার কোন পণ্ডিত করেছেন, যেটাকে আমরা বলি গবেষক। আধুনিক যুগে এটা ভাষায় বলা হয় কি? গবেষক বা বৈজ্ঞানিক, যিনি আবিষ্কার করেন। এই যে যন্ত্র প্রথম শুরু হয়েছিল, এরপর মানুষের বিভিন্ন দেশের বিভিন্ন যন্ত্রগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। আর এটা ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে চীন দেশের এই আবিষ্কারটা তৈরি করা হয়, বা এটা আবিষ্কারটা চীন দেশে তৈরি হয় বলে ইতিহাস খুঁজে পাওয়া যায়। তার মানে যদি বলেন আপনি পৃথিবীর মধ্যে প্রথম কম্পিউটার আমেরিকা তৈরি করেছে? চীন। চীন। এর কারণ কি? যেহেতু কম্পিউটার আসছে গণনার যন্ত্রের মাধ্যমে, এবং কম্পিউটারের অপর নামই হলো ক্যালকুলেটর বা গণনাকারী মেশিন। মূলত কম্পিউটারের যে সকল কাজগুলো করা হয়, এগুলো কোনো সাধারণ বিষয় নয়, এগুলো সব কোডের মাধ্যমে। কোড মিন কি? গণনা। 2 2 4। আপনি যখন 2 2 4 দিলেন ক্যালকুলেটরে, 2 + 2 দিলেন, অটোমেটিক কত আসলো? 4। 5/5 দিলেন, কত আসলো?
দোষ। এই যে অটোমেটিক দশ। ফলাফলটা আপনি পাচ্ছেন, আপনি ফলাফলটাই দেখতে পাচ্ছেন, বাট এইটা যে আপনাকে ফলাফলটা দিচ্ছে সেটা গণনার মাধ্যমে দিচ্ছে। আর এইটা যে গণনার মাধ্যমে হয়, এটা একমাত্র যারা প্রোগ্রামার আছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, যারা কোডিং এর কাজ করেন, একমাত্র তারাই কম্পিউটারের ভাষাটা বুঝে। আপনি যদি আরবি ভাষা না বুঝেন, তাহলে আপনি আরবি ভাষা নিয়ে হাসাহাসি করবেন, তাই না? যখন জি। আরবি কোনো মানুষ কথা বলে, তখন আপনার কাছে মনে হবে যে এটা আসলে কোনো ভাষাই না। কেন মনে হবে? আসলে আপনি ওই ভাষার রসটা বুঝেন না। আপনি যদি আরবি ভাষার রস বুঝতেন, তাহলে আরবি গল্পগুলো শুনলে আপনি কি করতে পারতেন? অনুভব করতে পারতেন সেই গল্পটা কি বলছে। এভাবে যদি আপনি ইংরেজি ভাষা জানেন, এভাবে যদি আপনি উর্দু ভাষা জানেন, ফার্সি ভাষা জানেন, চাইনিজ ভাষা জানেন, তখন যেই ভাষাটা আপনি জানবেন, দেন সেই ভাষাটা কিভাবে কাজ করে সেটা আপনি কি করতে পারবেন? বলতে পারবেন, তাই না? তার মানে হলো কম্পিউটারের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ যারা বুঝে তাদেরকে প্রোগ্রামার বলে, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে। আর যারা এটার ফল ভোগ করে তাদেরকে বলা হয় ভিজিটর বা ইউজার। ভিজিটর বা ইউজার। ইউজার। আমি আপনি ভিজিটর বা ইউজার। আমি আপনি কি? ভিজিটর বা ইউজার। ভিজিটর বা ইউজার। অর্থাৎ আমরা কেবল ব্যবহার করি, কিন্তু আমরা কম্পিউটারের ভাষা বুঝি না, আমরা কোডের ভাষা বুঝি না। এই মুহূর্তে যদি কোনো একটা মেসেজ আসে, এমন একটা মেসেজ আসলো যে মেসেজটা ধরেন কোডের মাধ্যমে আসলো, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কিছুই বুঝবেন না, তাই না? জি। কিন্তু আপনি যখন পুরাতন হয়ে থাকেন বা প্রোগ্রামার হয়ে থাকেন, তখন এটা আপনার জন্য বোঝাটা সহজ। সহজ। তাহলে আপনি ধরে নিতে পারেন কম্পিউটারকে বলা হয়, বা কম্পিউটারের অপর নাম হলো গণনাকারী যন্ত্র। 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 কম্পিউটারটা আবিষ্কার হয়েছেই গণনাকারী যন্ত্রের আপডেট ভার্সন, আপডেট জি। ভার্সনে। মানে এটাকে গবেষণা করে 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 কি করেছে, একটা জিনিস তৈরি করেছে, সেটা থেকে আরেকটা বড় জিনিস, আরেকটা মাথা চিন্তা আসলো, সেটাকে আরো ডেভেলপ করার চিন্তা করতে গিয়ে আরেকটু ডেভেলপ করলো। এইভাবে একটা সময় পূর্ণাঙ্গ রূপে একটি কম্পিউটার তৈরি হয়েছে। এটা হলো এই যে অ্যাবাকাসটা, এটা ছিল কি প্রাচীন যুগে। মানে তিনটা স্টেপে যদি আপনি ভাগ করেন, যে এটি আমাদের কাছে পরিপূর্ণ রূপে বা পূর্ণাঙ্গ রূপে কিভাবে আসলো, সেটা যদি প্রাচীন থেকে ধরেন, তাহলে প্রাচীনের প্রথম কম্পিউটার ছিল বা ক্যালকুলেটর ছিল অ্যাবাকাস। আসেন মধ্যযুগ। এই অ্যাবাকাস বের হওয়ার পরে মানুষের মধ্যে কি হয়েছে? বিভিন্ন ধরনের জ্ঞান গরিমা বা মানুষের আধুনিক চিন্তা চেতনা বেড়ে গেছে। এইটাকে আবিষ্কার হিসাবে, বা এটাকে আরো অত্যাধুনিক করা যায় কিভাবে, এরপরে একের পর এক গবেষণা চলমান, এবং এক একটা গবেষণার এক একটা সালের মধ্যে এক একটা যন্ত্র বের হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে এখানে 1645 খ্রিস্টাব্দে একটা যন্ত্র তৈরি হয়েছে, যেটার নাম হলো প্যাসকেলাইন। কি নাম? তার ব্লাস প্যাসকেল, অর্থাৎ একজন গবেষক বিজ্ঞানী। তিনি তার গবেষণার মাধ্যমে এই গণনার যন্ত্র হিসাবে একটা কি তৈরি করেছেন? যন্ত্র তৈরি করেছেন, ক্যালকুলেটর তৈরি করেছেন, বা গণনাকারী যন্ত্র, যেটার নাম ছিল কি? প্যাসকেলাইন। এইটার কার্যপ্রণালী ছিল অ্যাবাকাসের মতো, তবে এতে চাকতির পরিবর্তে ব্যবহার করা হয়েছিল দাঁতযুক্ত চাকা বা গিয়ার। আগেটা ছিল কি, ধরেন আপনার ইয়ের মতো, এটাকে কি বলে, বিচির মতো, বিভিন্ন হয়তো বিচি দিয়ে তৈরি হয়েছে, তাই না? আর এইটা দেখা যাচ্ছে যে এটা চাকা চাকা দাঁতযুক্ত চাকা। এটার মাধ্যমে, এটার নাম হলো প্যাসকেলিন। যন্ত্রটা দেখেন, এটার মাধ্যমেও কি করা হতো, এইটার থেকেও আরেকটু দ্রুত গতিতে হিসেব নিকেশ করা যেত। 1694 সালের দিকে প্যাসকেলিন যন্ত্রে কিছুটা উন্নত সংস্করণ তৈরি করলেন গটফ্রেড উইলহেম ভন লেইন। তিনি এই যন্ত্রের নাম দিলেন স্টেপ রেকনার। স্টেপ রেকনার।
মানে উনি আর এটার উপর গবেষণা করে উনি আরেকটা আধুনিক করেছেন, যেটার নাম দিয়েছেন আরেকটা যন্ত্রের নাম। এরপর আসেন প্রায় আরো 100 বছর পেরিয়ে গেল। 1820 সালের মাঝামাঝি স্টেপ রেকনার যন্ত্রকে আরো উন্নত করলেন টমাস দা কুমার্স, একজন বৈজ্ঞানিক। ততদিনে মানুষও বেশ আধুনিক হয়ে উঠেছে, নতুন নতুন প্রযুক্তির দিকে তাদের অনুসন্ধান শুরু হয়েছে। আর এরই ফলশ্রুতিতে 1821 সালে ঘটে গেল এক মহা বিপ্লব। কি বিপ্লব? চার্লস বেবেজ নামের একজন ইংরেজ গণিতবিদ অঙ্কের বিভিন্ন তত্ত্বের সহজ সমাধানের জন্য তৈরি করলেন একটি যন্ত্র, যার নাম দেওয়া হলো ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স অনতিকাল পরে এই যন্ত্রটি আরো আধুনিক করা হলো, নাম দেওয়া হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। একটা পূর্ণাঙ্গ ইঞ্জিল তৈরি করে ফেলেছেন উনি। উনি কি ছিলেন? গণিতবিদ গণিতবিদ। গণিতবিদ, তার প্রয়োজন হিসাব নিকেশের যিনি ট্রেনার বা হিসাব নিকেশের উপর যার গবেষণা, তার গবেষণা থাকে যে আমার হিসাব নিকেশ গুলো আরো সহজ কিভাবে করা যায়। অ্যাকাউন্টেন্টে যারা কাজ করেন তারা জানেন যে কোন সিস্টেমে গণনার করলে আমি দ্রুত গতিতে কাজটা শেষ করতে পারবো, সেটা ফিগর রাখেন, তাই না? অ্যাকাউন্টেন্ট কেউ আছেন? প্রত্যেকে কিন্তু নিজস্ব একটা ফর্মুলা তৈরি করেন, তাই না? কি জন্য তৈরি করেন? এই কাজটা যাতে আমার বেশি সময় না লাগে, শর্ট টাইমে দ্রুত গতিতে যাতে এই কাজটা সম্পাদন করতে পারি, এর জন্য বিভিন্ন পলিসি খুঁজতে থাকে। ঠিক গণিতবিদও এরকম বিভিন্ন পলিসি খুঁজতে গিয়ে একটা যন্ত্র তৈরি করে ফেললেন, যেটার নাম ছিল কি? এবং এটার উপর গবেষণা যখন করা হলো তখন আপডেটটা কি আসলো? ইঞ্জিল। 1921 সালে পূর্বে যেসব যন্ত্র তৈরি হয়েছিল সেগুলো শুধু অঙ্ক আর সংখ্যা নিয়ে কাজ করা হতো। দেখেন এইখানেই একটা স্টেপ শেষ। 1821 সালের পূর্বে যে সকল যন্ত্র তৈরি হয়েছিল সেগুলো শুধুমাত্র গণনা করা হতো। শুধুমাত্র কি করা হতো? গণনা করা হয়। কিন্তু চার্লস ব্যাবেজের উদ্ভাবিত এই যন্ত্রে অঙ্কের পাশাপাশি তথ্য দিয়েও কাজ করা যেত। চার্লস ব্যাবেজের গবেষণার ফল কি ছিল? শুধু অঙ্ক গণনা করতে পারতো না, বরং কিছু তথ্য কি করা যেত? কাজ করা যেত। ব্যাবেজের যন্ত্র ছিল 3টি অংশ। তার গবেষণার যন্ত্রের মধ্যে কি কয়টা অংশ ছিল? 3টি অংশ। একটা অংশ হলো তথ্য বা নির্দেশ প্রদানের অংশ। এই অংশে থাকবে যন্ত্রটি চালানোর সমস্ত তথ্য বা নির্দেশ এবং বিভিন্ন পর্যায়ের ফলাফল। ফলাফল প্রদানের অংশ, এই অংশে গণনার উপযুক্ত ফলাফল প্রদান করবে। তথ্য সংরক্ষণ, এই অংশে তথ্যগুলো সংরক্ষণ করা যাবে। তার মানে হলো কিভাবে ফলাফল বের করবে সেটার একটা ফর্মুলা ছিল, ফলাফল বের করার একটা মাধ্যম ছিল, সবশেষে ওই ফলাফলটা সংরক্ষণ করার জন্য একটা মেমোরি ছিল। কথা ক্লিয়ার? একটা মেমোরি ছিল। একটা মেমোরি যখন থাকবে তখন তার এই ফলাফলটা সংরক্ষিত রইল। এরপর আসেন বর্তমানের আধুনিক একটি কম্পিউটারে যেসব অংশ দেখা যায় বা বিদ্যমান রয়েছে, চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে তার সবগুলোই বিদ্যমান ছিল। তাছাড়া এই প্রথম কোন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে গণনা সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারত। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় যে চার্লস ব্যাবেজই হচ্ছেন কম্পিউটারের আদি পিতা, দ্য ফাদার অফ কম্পিউটার। উনি হলেন গণিতবিদ চার্লস বেবেজ। কথা ক্লিয়ার? কম্পিউটার কিভাবে তৈরি হলো জানলেন, তাই না? এইবার আসেন পরবর্তী স্টেপ। 1890 সালে ডক্টর হারম্যান হলরিথ নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগে কাজ করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কি ছিলেন? আদমশুমারি গণনা করে না, ওটা কাজ। সেই সময় লোক গণনা কাজে হাতে নেন আমেরিকান সেন্সাস আদমশুমারি বিভাগে কাজ করতেন একটি প্রতিষ্ঠান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কাজ করত এইটা নিয়ে। তারা নিশ্চিত জানতো এই গণনার কাজে লোকবল লাগবে প্রচুর, তেমনি সময়ও লাগবে অনেক। মোটামুটি 10 বছরের আগে গণনা কাজ শেষ করা যাবে না। মানে
আদমশুমারি হিসাব করতে গেলেও তার 10 বছর লাগবে ওই সময় অনুযায়ী। ডক্টর হারম্যান তাদের এই ধারণা ভেঙে দিলেন। তিনি চার্লস ব্যাবেজের যন্ত্রের সাথে ট্যাবুলেটর নামে, এই দেখেন ট্যাবুলেটর, তিনি একটা আবিষ্কার করলেন আর কি। চার্লস ব্যাবেজের যে যন্ত্রটা রয়েছে সেটা সেটা আরেকটা যন্ত্র তিনি অ্যাড করলেন। এই যন্ত্রের বৈশিষ্ট্য হলো এতে কাগজের তৈরি পাঞ্চ কার্ড ছিদ্র করা যেত আর কি। কাগজের মধ্যে ছিদ্র করে করে হিসাব করা যেত, ব্যবহার করা যাবে। আর এই পাঞ্চ কার্ডেও ছিদ্র করতে পারবে তার এই নতুন যন্ত্র ট্যাবুলেটর। এই সময় যন্ত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই যন্ত্র আবিষ্কারের সাথে সাথে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পড়ে গেল। অবিশ্বাস্য ভাবে ডক্টর হারমান এই যন্ত্রের সাহায্যে আদমশুমারি 10 বছরের কাজ শেষ করে ফেললেন মাত্র 3 বছরে। এই যে এই অংশটা বুঝেন, যুগ যেভাবে আমাদের কাছে আধুনিক হয়ে উঠলো, আধুনিক হওয়ার পিছনে মানুষের কি ছিল? গবেষণা ছিল, তাই না? গবেষণার মানুষ যখন ফল পেতে শুরু করলো, মানুষ ততই আধুনিক হতে শুরু করলো। 10 বছরের কাজ যখন 3 বছরে চলে আসে, তখন প্রতিটা মানুষের, প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানের এটা তো মাথায় ব্রেনে কাজ করাটা স্বাভাবিক যে না, আমাদেরকেও আধুনিক হতে হবে, আমাদেরকেও যন্ত্রের ব্যবহার শুরু করতে হবে, আমাদেরকেও এরকম দীর্ঘ সময়ের প্ল্যানিং এর কাজগুলো শর্ট টাইমে শেষ করতে হবে। এই যে মাথাটা যখন ব্রেনে কাজ করা শুরু করলো, তখন শুরু হলো পৃথিবীর মধ্যে যুদ্ধ। কেমন যুদ্ধ? উন্নয়নের যুদ্ধ। এই যে শুরু হলো একের পর এক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি গুলো তৈরি হচ্ছে। এই পর্যন্ত ছিল আমাদের মধ্যযুগ। আসেন আধুনিক যুগ। ডাক্তার হারমানের আবিষ্কারের পর কেটে গেল প্রায় 50 বছর। 1943 সালের গোড়ার দিকে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি জন মসলি ও প্রেসপার একার্ট নামের দুই প্রতিভাবান ইঞ্জিনিয়ার প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার তৈরি হাত দিলেন। চার্লস ব্যাবেজের কম্পিউটার মূলত আধুনিক যে কম্পিউটারটা আমরা পেয়েছি ওইটা কিন্তু চার্লস ব্যাবেজের না। তবুও কেন তাকে পিতা হিসেবে বলা হয় বলেন? কারণ তার আগের কম্পিউটারের মধ্যে এখন কম্পিউটারের মধ্যে যা আছে আগের মধ্যে তাই ছিল। প্রায় রয়েছে সেম, প্রায় সেম রয়েছে। Same. কেমন সেম রয়েছে আমি আপনাকে একটু ক্লিয়ার করি। যেমন আপনার তার কম্পিউটারে হিসাব নিকেশ গুলো করতে পারতো, হিসাব নিকেশ করার পর একটা ফলাফল বের করতে পারতো, সেই ফলাফলটা আবার কম্পিউটার সংরক্ষণ করতে পারতো। সেম কাজগুলো এগুলোতে রয়েছে। এবং তিনি যেই ব্রেন খাটিয়ে যেই ইয়েটা তৈরি করেছেন, ডেমোটা তৈরি করেছেন, সেই ডেমোটায় মানুষ পরবর্তী প্রজন্ম যারা আছে, গবেষক যারা আছে, ওই তার ব্রেনের তার চিন্তার আলোকে এটাকে পূর্ণাঙ্গ দিয়েছে। বুঝতে পেরেছেন? এবং পৃথিবীর সর্বপ্রথম যে কম্পিউটার, অর্থাৎ পরিপূর্ণভাবে একটা মেশিন বা কম্পিউটার হিসেবে প্রথম যে যন্ত্রটি আবিষ্কার হয় তার নাম হলো ENIAC। কি নাম? ENIAC। তার 1946 সালের মাঝামাঝি, 1946 সালের মাঝামাঝি পৃথিবীর সর্বপ্রথম ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার তৈরি হয়, যার নাম কি? ENIAC। এই হলো ENIAC। এই দেখেন একটা বিশাল আকার ঘর, একটা ঘরের মধ্যে একটা কম্পিউটার। এখন আমি আপনি একটা টেবিলের উপর একটা কম্পিউটার ব্যবহার করতেছি, তাই না? আর তখন একটা কম্পিউটার ছিল পুরো একটা ঘর জুড়ে। দেখেন নিচে ইতিহাসটা তুলে ধরা হয়েছে। কম্পিউটার ইতিহাসে এলো এক নতুন অধ্যায়। আমরা এখন যেসব কম্পিউটার দেখতে পাই, ENIAC তার চাইতে অত্যন্ত কম ক্ষমতা সম্পন্ন হলেও আকারে ছিল বড়। মানে একটা রুম ভর্তি পুরাটাই একটা কম্পিউটার যন্ত্রপাতি। সেটার শক্তি যেটা বড় কম্পিউটার ঠিকই, কিন্তু শক্তি ছিল এতটাই দুর্বল, মেমোরি ছিল এতটাই দুর্বল যে একটা ফাইল যদি রাখতেন, সেকেন্ড টাইম কোনো ফাইল রাখার জায়গা থাকতো না। পূর্বটা কি করা লাগতো? ফেলে দেওয়া লাগতো। বুঝতে পেরেছেন? দেখেন তার চাইতে কম ক্ষমতা সম্পন্ন হলেও আকারে ছিল বড়। এখন একটা কম্পিউটার রাখার জন্য একটি ছোট্ট টেবিল যথেষ্ট, বাট তখন ENIAC কম্পিউটারকে রাখার জন্য
দরকার পড়তো 9 মিটার প্রস্থ, 15 মিটার দৈর্ঘ্যের একটি ঘর, আর এর ওজন ছিল প্রায় 15 টন। একটা কম্পিউটার ওজন ছিল কতটুকু? 15 টন। বুঝেন কি পরিমাণ যন্ত্র, কি পরিমাণ আপনার এই বিভিন্ন ধরনের ইয়েগুলো পার্টস ছিল। এটা চালানোর জন্য লাগতো 150 কিলোওয়াট বিদ্যুৎ। মজার ব্যাপার হলো কাজ করতে করতে এটা অসম্ভব রকমের গরম হয়ে উঠত। তখন এটাকে মাঝে মাঝে ঠান্ডা পানি ঢেলে শীতল করার জন্য প্রয়োজন পড়তো। ENIAC ছিল বাল্ব নির্ভর কম্পিউটার, মানে এটা গরম হওয়ার কারণ আছে। এর কারণ হলো বাল্ব নির্ভর এই কম্পিউটারটা তৈরি হয়েছিল। বাল্ব প্রায় 18,000 বাল্ব, 18,000 কি বাল্ব লাগানো ছিল। আগেকার কম্পিউটার তুলনায় এটা ছিল দ্রুত গতি সম্পন্ন। মানে পূর্বে যে কম্পিউটার গুলো তৈরি হয়েছিল ENIAC এর আগে, ওই কম্পিউটার গুলোর তুলনায় এটা আরো দ্রুত গতিতে ছিল। কেমন দ্রুত গতি? প্রতি সেকেন্ডে প্রায় 5,000 গণনা কাজ করতে পারতো প্রতি সেকেন্ডে। তা আদমশুমারির হিসাব মূলত আসছে ওইভাবেই, আদমশুমারি থেকে গবেষণা আসছে ওইখান থেকে। কারণ প্রত্যেক দেশের নিজস্ব একটা অ্যাকাউন্টেন্ট আছে বা রাজভান্ডার আছে, হিসাব নিকাশ গুলো তাদের দেশের নিয়মতান্ত্রিক ভাবে চলতো, কিন্তু আদমশুমারি হিসাব করার জন্য এটা পসিবল ছিল না। তখন থেকে এই গবেষণাগুলো আসছে। পৃথিবীর সভ্যতায় আধুনিক ছোঁয়া লাগার সাথে সাথে ENIAC এর বাধ্যবাধকতা কাটিয়ে ওঠার জন্য মানুষ নিরলস গবেষণা চালিয়ে যেত। এত বড় কম্পিউটার গবেষণা করে বের করেছে ঠিকই, এই কম্পিউটার তো সবার কিনার সামর্থ্য হবে না, এত বড় কম্পিউটারকে কিনবেও না, এবং এটার পিছনে অনেক টাকা ব্যয় হবে। এটাকে আরো ক্ষমতা সম্পন্ন এবং আকারে ক্ষুদ্র এবং মানুষের হাতে হাতে কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায়, এইটার উপর বিভিন্ন গবেষকরা বিভিন্ন দেশে গবেষণা করতে করতে এবার তারা বাল্বের স্থানে বিভিন্ন ধরনের ট্রানজিস্টার, তারপরে আপনার এই কি বলে এটাকে বিভিন্ন ধরনের সকেট গুলো আর কি, আপনার সিলিকন, আইসি, ইন্ডিকেটর, এগুলো তৈরি করেছে। এই যখন এগুলো তৈরি হওয়া শুরু হয়েছে, কম্পিউটারের আকৃতি তত ছোট এবং ক্ষমতা তার থেকে বেশি দেওয়া সম্ভব হয়েছে। একটা সময় যারা কম্পিউটার শিখেছেন বা জানেন, আমরা যখন শিখেছিলাম তখন কম্পিউটারের মান ছিল সেলোরন। কম্পিউটার এখন তো আপনারা অনেকে জানেন যাদের কম্পিউটার আছে, যদি জিজ্ঞেস করেন যে আপনার কম্পিউটার ইয়া কি, আপনি হয়তো বলবেন কোরাই 5, কোরাই 7, কোরাই 11, তাই না? এই যে কোর আইটা আইলো, কোর আইয়ের আগে কোরাই 5 ছিল, আপনার পেন্টিয়াম ছিল। কি ছিল? কোরাইয়ের আগে পেন্টিয়াম ছিল। পেন্টিয়ামের আগে ছিল সেলোরন। পেন্টিয়ামের আগে কি ছিল? সেলোরন। সেলোরনের আগে কি ছিল আমরা জানি না, আমরা সেলোরন থেকে শিখে আসছি। সেলোরন থেকে আপডেট হয়েছে, সেলোরন থেকে আরো শক্তিশালী কম্পিউটার ছিল হলো পেন্টিয়াম, পেন্টিয়াম 1, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, এইভাবে আপডেট হয়েছে। এরপরে পেন্টিয়ামকে টপ কি আসছে হলো কোরাই, কোরাই 1, কোরাই 2, কোরাই 3, 4, 5, 6, 7 এরকম আপডেট হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এই যে যত কম্পিউটারটা আপডেট হচ্ছে, কম্পিউটারটা তত শক্তিশালী হচ্ছে, আকারে ছোট হচ্ছে কিন্তু শক্তিশালী। আপনি একটা কম্পিউটারের মধ্যে এখন লক্ষ লক্ষ ফাইল পত্র রাখতে পারতেছেন, কিন্তু তখন, যেমন তখনের কথা বাদ দিলাম, আমাদের কথা বলেন, আমরা মাত্র 128 জিবি 128 জিবি হার্ড ডিস্ক বা কম্পিউটারের মেমোরি কার্ড দিয়ে কম্পিউটার চালাইতাম। বুঝেন? কিন্তু 100 কত জিবি, আর এখন কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন 1 টিবি থাকে। এখন এক একটা কম্পিউটারের মধ্যে সর্বনিম্ন কি থাকে? 1 টিবি থাকে। তো এখন আপনার মাথায় আসবে কি ব্যাপার, এই জিবি না হয় বুঝলাম, অনেকে মেমোরি মোবাইল চালায় বলে সেটা বুঝলাম, টিবিটা কি আবার? অনেকে তো টিভি এখনো জান নাই, মোবাইল ব্যবহার করেন বলে। এই জিবি এগুলো হলো কম্পিউটারের মেমোরির ওজন। এগুলো কি কম্পিউটারের মেমোরির ওজন। যেমন আপনি সহজে বুঝতে পারেন, 1 টাকা
এক পয়সা চেনেন না? পয়সা চেনেন তো? জি এক পয়সা করে যদি এক পয়সার পয়সা যেগুলো আছে কয়েন, এক পয়সার কয়েন কি আপনাদের মধ্যে কেউ পেয়েছেন? জি একজন দুজন জি থাকবে। না আমি পেয়েছি, না না এক পয়সা না, এক পয়সা না। আমি পেয়েছি এক পয়সা, তারপরে আপনার 2 পয়সা, 5 পয়সা, তারপর 25 পয়সা। এগুলো আমাদের ছোটবেলার চল ছিল, এগুলো আমরা পেয়েছি এগুলো। তো বলা উদ্দেশ্য হলো এক পয়সার যে কয়েন গুলো আছে, এরকম 100টা কয়েন হলে টাকা কত হতো? এক টাকা। মাত্র 1 টাকা, মাত্র 1 টাকা। মানে 1 পয়সা করে যদি 100টা কয়েন আপনার কাছে থাকতো, এটার মূল্য থাকতো মাত্র কত? 1 টাকা। ঠিক 1 টাকার কয়েন যদি আপনাকে 100টা আপনার কাছে থাকতো, তাহলে এটার মূল্য থাকতো কত? বলেন। 100 টাকা। ঠিক 1000 টাকার নোট যদি আপনার কাছে 100টা থাকে, তখন মূল্য থাকবে কত? 1 লাখ টাকা। তো ঠিক এই যে মান আছে না, মানে গ্রেড মান করার জন্য একটা নির্দিষ্ট আছে না, মান নিয়ন্ত্রণ। হ্যাঁ, এই ঠিক কম্পিউটারের এরকম মেমোরি ক্ষেত্রে একটা মান আছে। আপনি যে 1 টিবি বলেন, 1 জিবি বলেন, 1 এমবি বলেন, 1 কেবি বলেন, 1 বাইট বলেন, এগুলো ওজন করাটা কিভাবে? আপনি যে সবাই তো বলে, কিন্তু এগুলো তো জানা দরকার যে আসলে কতটুকু ওজনে কি হয়, কতটুকু ওজনে কি হয়, সেটা তো আপনাকে জানতে হবে, যেহেতু আপনি একজন কম্পিউটার কি, আপনি একজন কম্পিউটারের স্টুডেন্ট, প্লাস আপনি একটা সময় কম্পিউটারের অপারেটর বা একজন কম্পিউটারের ইউজারকারী। আপনি কম্পিউটার ইউজার হিসেবে আপনার জানা এটা আবশ্যক, এটি কিভাবে কাজ করে। আপনি আমার সাথে বলেন 1024 বাইটে 1 কেবি, বলেন। এইটা যদি আপনি মনে রাখেন, তাহলে কম্পিউটার কেন এই ইলেকট্রিক জগতের যে এমবি জিবি টিবি আছে, এগুলো আপনার জেহানে চলে আসবে। কম্পিউটার বলেন আর মোবাইল বলেন, সবগুলোতে তার মান নিয়ন্ত্রণ সেম। 1024 বাইটে কয় কেবি হয়? 1 কেবি। একটা বাইট ধরে নিতে পারেন একটা পয়সার কয়েন, 1 পয়সার কয়েন, 1 পয়সার কয়েন, কয়েনকে 1 পয়সার কয়েনকে আপনি ধরে নিতে পারেন কি বাইট। 1024 বাইট হলে 1 টাকা হবে, মানে হলো 1 কেবি। মানে কি 1 কেবি। ঠিক 1024 কেবিতে হবে 1 এমবি। 1024 কেবিতে কি হবে? 1 MB 1 এমবি। ঠিক 1024 এমবিতে হবে 1 জিবি। 1024 এমবিতে কি হবে? 1 এমবি। 1024 এমবিতে 1 জিবি 1024 এমবিতে 1 জিবি। 1024 জিবিতে 1024 জিবিতে 1 টিবি। যেটা বললাম, টিবি রিসেন্টলি 2-4-5 বছরের ঘটনা, এর আগ পর্যন্ত টিবি বের হয় নাই। এই 5-7 বছরে কি টিবিটার আলামত, ধরেন 2012 থেকে বা 15 থেকে এটার পাওয়া যায়, কিন্তু এর আগ পর্যন্ত জিবি ব্যবহার হতো, জিবি। বুঝতে পেরেছেন সবাই? কম্পিউটারের মেমোরি কার্ডের এটার ওয়েটটা কিভাবে গণনা করা হয় সবাই কি? আচ্ছা, এবার আসেন তাহলে বর্তমান কম্পিউটারগুলো কম্পিউটার ইতিহাস তো জানলেন, কম্পিউটার আরো বিস্তারিত হিস্টোরি রয়েছে, আসলে এত হিস্টোরি জানার প্রয়োজন নেই, তবে এতটুকু জানাটা আমাদের দরকার ছিল আসলে কম্পিউটারটা কিভাবে তৈরি হয়েছে, এবং বর্তমানে আমরা কম্পিউটার যে পেয়েছি সেটা কি কি থাকে। যেমন সিলিকন থাকে, সিলিকন মানে হলো এরকম বিভিন্ন ধরনের যে ট্রানজিস্টর গুলো রয়েছে, তারপরে ইন্ডিকেটর রয়েছে, আইসি রয়েছে, এগুলোর সমন্বয়ে আমাদের কম্পিউটার। আর এগুলো তৈরি করা হয় কি দিয়ে জানেন? কিছু রয়েছে আমাদের পিতল দিয়ে, কিছু রয়েছে আমাদের চায়না মাটি আছে, কিছু রয়েছে আমাদের স্টিল দিয়ে, টিন দিয়ে, এগুলোর সমন্বয়ে কি
এগুলো সমন্বয়ে কম্পিউটার তৈরি। এখান থেকে স্রষ্টার একটা আলামত আপনি খুঁজে পেতে পারেন এভাবে, যে আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকটা জিনিস দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিসের কানও দিয়েছেন, মুখও দিয়েছেন। এটা কথা বলবে কাল হাসর ময়দানের দিন, তাই না? সাক্ষী দিবে, রাস্তা আপনাকে সাক্ষী দিবে, গাছ আপনাকে সাক্ষী দিবে, মাটি আপনাকে সাক্ষী দিবে, পানি আপনাকে সাক্ষী দিবে, আগুন আপনাকে সাক্ষী দিবে। সাক্ষী দিবে কিভাবে বোবারা বলতে পারবে না। যদি আপনি এই জায়গার মধ্যে ভাই গবেষণা করেন, তাহলে এটার উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে আমি এটাকে বড় করে আপনাদেরকে দেখাই। মানে কম্পিউটারের যে যন্ত্রগুলো রয়েছে, এই যন্ত্র যে মাটি দ্বারা, এই যন্ত্র যে আপনার আপনার ইয়া দ্বারা, কি বলে এটাকে, চীনা মাটি দিয়ে, তারপরে পিতল দিয়ে, তারপরে আমাদের লোহা লঙ্কর দিয়ে, এগুলো দিয়ে কিন্তু এটা তৈরি। এবং এইটাকে যখন বিদ্যুতের মাধ্যমে শর্ট দেওয়া হয়, তখন এটার মুখ খোলা শুরু হয়ে যায়, এটা কথা বলতে শুরু করে। আপনি কথা শুনতেছেন না আমার? আপনি যে আমার কথা শুনতেছেন, এটা কিসের ঘর্ষণ? এইসব জিনিসের ঘর্ষণ। তো আপনি এটা দিয়ে বুঝলেন না ভাই। আপনার আর তথ্য কি দরকার? আপনার আর কি তথ্য কি দরকার? যে এগুলো যে মাটি কথা বলতে পারে, পানি কথা বলতে পারে, এগুলো যে কাল হাসর ময়দানের দিন আপনাকে সাক্ষী দিবে, আল্লাহর কাছে যে সাক্ষী দিবে, সে এটা করেছে সেটা করেছে, এটা তো এটার দ্বারাই স্পষ্ট। আপনার জন্য আর কি দলিল দরকার? কোন দলিলটা আপনার জন্য দরকার? যে আপনার মাটি দিয়ে, সিরামিক, তারপরে আপনার ইয়ে দিয়ে, আপনার পিতল দিয়ে, তারপরে আপনার টিন দিয়ে, এগুলো দিয়ে যখন একটা ডাইস তৈরি করলেন, এরপর আপনি যখন কারেন্টের শর্ট লাগান এটার মধ্যে, তখন এটার কথা বলা শুরু করে, এটার সাউন্ড পাওয়া শুরু হয়, এটার মাধ্যমে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। অথচ এগুলো তো কিছুই নাই। আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে, আপনার এই যন্ত্রগুলো নষ্ট হয়ে গেলে, তখন এই যে কত সুন্দরভাবে সাজানো, লেখানো, গোছানো লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো কিছুই পাবেন না, এগুলো কিছুই পাবেন না। তাহলে এগুলো কোথায়? এগুলো কোথায় যাবে? এগুলো প্রত্যেকটা জিনিস রয়েছে। ছবি আঁকা নিষেধ কেন বলা হয়? ছবি আঁকলে আপনি হয়তো মনে করেন যে এটা তো কাগজের মধ্যে আঁকলাম। না রে ভাই, যে কাগজের মধ্যে আঁকছেন সেই কাগজ আল্লাহ পাক হুকুম দিলে, ঘষা দিলে, শর্ট দিলে ওই কাগজ কথা বলা শুরু করবে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? একটু ঠান্ডা ভাবে চিন্তা করেন। যাদের কাছে দলিল ছিল না কোনোদিন, যে আসলে এগুলো কথা বলবেটা কিভাবে? আরে ভাই, কথা বলবে কিভাবে? তুমি একটা কম্পিউটার চালাও, তুমি একটা মোবাইল চালাও, এই মোবাইলটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা বের করো। সেটা বের করলে তুমি তথ্যটা পেয়ে যাচ্ছ যে আসলে কিসের মাধ্যমে কি হচ্ছে। আসেন তাহলে, কম্পিউটারের যন্ত্রপাতি সম্পর্কে জানলাম, কম্পিউটারের। এবার আসেন কম্পিউটারটা কত শ্রেণী হিসাবে কাজ করে। কম্পিউটার ক্যাটাগরি বা কম্পিউটার শ্রেণী বিভাগ। কম্পিউটার এটা, কম্পিউটারের সাধারণত 3 শ্রেণী বা 3 ক্যাটাগরি হয়। নাম্বার 1 অ্যানালগ, নাম্বার 2 ডিজিটাল, নাম্বার 3 হাইব্রিড। অ্যানালগ বা হাইব্রিড এগুলো আমরা সাধারণত দেখতে পাই আমাদের এই স্যাটেলাইট গুলোতে বা ইয়েগুলোতে, অথবা আমাদের বিভিন্ন ধরনের গবেষণাগুলোতে, ক্ষেত খামারে, এরকম বড় বড় ইয়েগুলোতে আমাদের এই কম্পিউটার মানগুলো বা শ্রেণীগুলো ব্যবহার করা হয়। আর আমরা যেটা ব্যবহার করি ম্যাক্সিমাম, সেটা হলো ডিজিটাল। ডিজিটালের মধ্যে আমাদের কম্পিউটার রয়েছে। এরপর আমাদের বিভিন্ন ধরনের ডায়াগনস্টিকের যে আমরা এই কি বলে এটাকে সিটি স্ক্যান করি, তারপর ইয়ে করি, এই যে যন্ত্রগুলো, এগুলো কিন্তু কম্পিউটার। এগুলো কিন্তু কি কম্পিউটার। আপনার যে রিপোর্টটা বের করে দেয়, এটা কিন্তু ওইভাবে হিসাব নিকাশ করে বের করে দেয় ডিজিটাল। মিনি ফ্রেম, মাইক্রো। আমরা আবার মাইক্রোটাকে আমরা সাধারণত বেশি ব্যবহার করি। মাইক্রোর মধ্যে কি কি থাকে? ল্যাপটপ থাকে, নোটবুক থাকে, পামটপ থাকে, ট্যাব থাকে। তারপরে আপনার এই মোবাইলটাও একটা কম্পিউটার। মোবাইলটাও কি একটা কম্পিউটার। আপনার যে ফলাফলগুলো, আপনি যেগুলো তথ্যগুলো সবকিছু বের করে দেয় মোবাইল। এটাকে আপনি মিনি 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 আপনার কম্পিউটার বলতে পারেন। এই সবগুলো কিন্তু কিসের অধীনে? ডিজিটালের অধীনে। ডিজিটাল মধ্যে নয় শুধু সাইলেন্ট, সাইলেন্ট হন, কথা বলেন পরে। ডিজিটালের মধ্যে
আমরা আবার মাইক্রোর যে ছোট পরিসরে যেগুলো আমরা কেবল সেগুলো ব্যবহার করি, বাকিগুলোতে আমাদের এক এক সময় এক একটা খাতের মধ্যে এটি আমাদের ব্যবহার হয়। বড় বড় আমরা বিভিন্ন গবেষণার ইয়ের মধ্যে বড় বড় এগুলো ব্যবহার করা হয়। তারপরে আমাদের মেডিকেল গুলোতে, বড় বড় মেডিকেল গুলোতে, অথবা ইন্ডাস্ট্রি গুলোতে, অথবা আমাদের ওষুধ কোম্পানিগুলোতে যে ওষুধগুলো উৎপাদিত হয়, ওগুলো যে মান নিয়ন্ত্রণ গুলো হয়, এগুলো সব কম্পিউটার হতে, সব কম্পিউটার। এক কথায় কোনো কম্পিউটার ছাড়া কোনো কথা নেই, সবগুলো কম্পিউটার বা কম্পিউটারের মাধ্যমে এই তারা কাজগুলো করে। আমরা যে মাইক্রোটা ব্যবহার করি, সেই মাইক্রোর অধীনে আমরা যে সকল যন্ত্রগুলো পেয়ে থাকি, একটা ডেস্কটপ কম্পিউটার, আরেকটা হলো ল্যাপটপ কম্পিউটার। মাইক্রোর মধ্যে কম্পিউটার বলতে আমরা দুই ক্যাটাগরির কম্পিউটার পেয়ে থাকি। কয় ক্যাটাগরির বলেন? কয় ক্যাটাগরি? এক নাম্বার হলো আমাদের টেবিলের মধ্যে পার্মানেন্টলি যেটা সেট করা থাকে ওই কম্পিউটার। আরেকটা হলো আমরা যে কোনো জায়গায় এটাকে বহন করে নিয়ে যেতে পারি সেই কম্পিউটার। যেটা আমাদের টেবিলের মধ্যে সবসময় ফিক্সড থাকে ওই কম্পিউটারটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার। কি নাম? ডেস্কটপ কম্পিউটার। আর যেটা আমাদের সাথে সব সব জায়গাতে আমরা নিয়ে যেতে পারি সেটার নাম কি? ল্যাপটপ। ল্যাপটপ আর ডেস্কটপ দুইটার মধ্যে যান্ত্রিকভাবে হয়তো কি থাকে, ছোট বা বড় থাকে, বাট দুইটার অপারেটিং বা ব্যবহার পদ্ধতি সেম। দুইটার ব্যবহার পদ্ধতি কি সেম। ডেস্কটপ কম্পিউটারের মধ্যে যা যা যন্ত্র থাকে, একটা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ক্ষুদ্র আকারে ওই যন্ত্রগুলোই থাকে। যেমন একটা ডেস্কটপ কম্পিউটারের মধ্যে দেখার জন্য মনিটর থাকে, দেখেন দেখার জন্য কি থাকে? মনিটর থাকে। শোনার জন্য স্পিকার থাকে, লেখার জন্য কিবোর্ড থাকে, আর নির্দেশ করার জন্য মাউস থাকে। এবং এটার যেই সেন্ট্রাল এরিয়াটা, মানে যেটার মাধ্যমে আমরা আমাদের দেখতে পাই, শুনতে পাই, লিখতে পাই, নির্দেশ করতে পাই, যেই সেন্ট্রাল এরিয়াটা, কন্ট্রোল বক্সটার নাম হলো পিসি বা সিস্টেম ইউনিট অথবা ডেস্কটপ কম্পিউটার। এটা ওকে। এই সকল যন্ত্রপাতি, এই যেখানে যা যা দেখতে পাচ্ছেন, এই সব যন্ত্রপাতি আবার এইখানেও রয়েছে। কোথায় রয়েছে? ল্যাপটপে। আমি আপনাকে একটু বিশ্লেষণ দিয়ে দিই। আপনার মনিটর আছে কিনা? এটার মনিটর আছে? মনিটর আছে, আবার স্পিকারও আছে। দেখেন এই জায়গায় মনিটর আছে, ঠিক এই যে কিবোর্ডের নিচে, মনিটর নিচে সাইডের মধ্যে সাউন্ড বক্স থাকে, ছোট ছোট সাউন্ড বক্স, যেটা হলো স্পিকার। এরপর আসেন এটার মধ্যে কিবোর্ড আছে এবং মাউসও আছে। ঠিক এই দেখেন এই যে বাটন গুলো রয়েছে, এটা হলো কিবোর্ড, আর ঠিক এই জায়গার মধ্যে মাউস পেড থাকে, মাউস পেড। এটা টাচ মোবাইলের মতো, টাচ টাচ যে আমরা টাচ করি মোবাইলে, এরকম টাচ মাউস রয়েছে এখানে। আবার দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল সেন্ট্রাল বা সিস্টেম ইউনিটটা, সেই সিস্টেম ইউনিটটা ঠিক কিবোর্ডের মাউসের নিচে, পাতলা নিচের এই জায়গার মধ্যে রয়েছে মাদারবোর্ডটা। দেখেন কত বড় একটা কম্পিউটার ছোট আকারে আমার ল্যাপটপের মধ্যে সেটআপ হয়ে গেছে। ফলে দেখা গেছে আমি এটাকে নিয়ে যে কোনো জায়গায় কি করতে পারতেছি, চলাফেরা করতে পারি। তাহলে কম্পিউটারের ডেস্কটপ আর ল্যাপটপের দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম, তাই না? যারা জানেন না, আমার এই আলোচনাগুলো আসলে একদম জিরো থেকে, কোন জায়গা থেকে? জিরো থেকে। যারা জানেন তাদের জানার মধ্যে যে সকল বিষয়গুলো অজানা ছিল, ওই সকল অজানা বিষয়গুলো যাতে চলে আসে, আর যারা জানেন না তাদের সকল অজানা বিষয়গুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এর জন্য আলোচনাগুলো কোত্থেকে আসছে? জিরো থেকে। কোত্থেকে আসছে? জিরো থেকে। হয়তো যারা জানেন তাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে, যেগুলো তো আমি জানি কেন আলোচনা আসছে। হ্যাঁ ভাই, আপনি একটু ধৈর্য ধরে থাকেন, একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে হয়তো বা আপনার অজানা অনেক কিছু রয়েছে যেগুলো জানা হয়ে যাবে। একটা জিনিস সবসময়, এই সবকটা আপনি মনে রাখেন, আজকের প্রথম ক্লাসে দিচ্ছি, এই সবকটাই মনে রাখেন, শুধুমাত্র
যে যারা জানেন বলে ক্লাসে অমনোযোগী বা যারা জানান বলে ক্লাস নিয়মিত করছেন না, তাদের জন্য এই সবকটা মনে রাখেন যে প্রত্যেক জানার মধ্যে অনেক কিছু অজানা থাকে। জি অবশ্যই। জানার মধ্যে কি থাকে? অনেক কিছুই অজানা অজানা থাকে। থাকে। এই অজানাকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কি করতে হবে? থাকতে হবে। কারণ আমি এখনো পর্যন্ত শিখি। আমি এই কোর্সটা আজকে প্রায় 20 বছর যাবত টিচিং দিচ্ছি। প্রায় আল্লাহু আকবার। কি 20 বছর যাবত 2006 সাল থেকে আমি কম্পিউটার ট্রেনিং দিচ্ছি এবং আমার আমার এই প্রশিক্ষণের সাথে সাথে আমি নিজেও আরো অনেক জায়গায় শিখেছি। একই কোর্স বারবার শিখছি। কি জন্য? এই সবকটা আমার জেহেনে ছিল যে আমার জানার মধ্যে অনেক কিছু অজানা থাকতে পারে। সুতরাং আমার টাকা যাক, কিন্তু আমি অজানা বিষয়টাকে আয়ত্ত করতে চাই। আজকে ওই সবকটাকে অনুসরণ করার কারণে আমি আপনাকে ক্লাস করাতে পারছি, কিন্তু খবর নিয়ে দেখা যাবে আপনি আমার অনেক উপরে দরজার লোক, আমি আপনার অনেক নিচে দরজার লোক। কিন্তু আজকে আমার ওই কষ্টের বা মেহনতের ফসল হলো এটা যে আমি আপনাকে ক্লাস করতে পারছি, বুঝাতে পারছি। আমি আমার মন থেকে বুঝাতে পারতেছি আপনাকে। আমার বুঝাতে গিয়ে কোথাও গিয়ে আমার হোঁচট খাওয়া লাগতেছে না। আর এই হোঁচট না খাওয়ার কারণ আমি এই সবরটাকে নিয়ে চলতাম যে প্রত্যেক জানার মধ্যে অনেক কিছু কি থাকে, অজানা থাকে। আসেন এলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। এটা তো আমরা বুঝলাম ল্যাপটপ এবং ডেস্কটপ, তাই না? ডেস্কটপ মানে হলো একটা ডেস্কটপ টেবিলের উপর যে কম্পিউটারটা সেট আপ করা থাকে, এটাকে নিয়ে নিয়ে চলা যায় না, ওই কম্পিউটারটাকে ডেস্কটপ কম্পিউটার বলে। আর যেটাকে নিয়ে নিয়ে চলা যায় ওইটাকে বলা হয় ল্যাপটপ। এখন প্রশ্ন হলো ডেস্কটপ আর ল্যাপটপ দুইটাই অপারেটিংটা সিস্টেমটা যন্ত্রপাতিটা সেম, শুধু আকারে বড় আকারে ছোট, এতটুকুই তো। ক্ষুদ্র এবং বৃহৎ এতটুকু তফাৎ, আর কিছু না। এটা তো আপনি যেভাবে কাজ করতে পারবেন, যেমন আমি ক্লাস করাচ্ছি ডেস্কটপে না ল্যাপটপে, আমি ক্লাস করাচ্ছি ল্যাপটপে। দেখেন ল্যাপটপের মধ্যে ছোট্ট একটা যন্ত্র দিয়ে আমি ক্লাস করাচ্ছি। এখানে অনেকে আছেন বিদেশ থেকেও ক্লাস করতেছেন, অনেকে আছেন যে গ্রাম অঞ্চল থেকে ক্লাস করাচ্ছেন। মিউট করেন, সব মিউট হয়ে যান, যার এখানে আওয়াজ হয় মিউট করে ফেলেন। তো এই যে যন্ত্রটা দুটাই মিউট করেন মাসুম ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমার এই কম্পিউটারটা আসলে কাজ করে কিভাবে? আমি তো যা দেখতে পাচ্ছি এগুলো তো সব প্লাস্টিক, আপনার চায়না মাটি, তারপরে টিন, তারপরে এই আনুষঙ্গিক যেগুলো যন্ত্র, এগুলো মাটির সাথে মিশলে ধ্বংস হয়ে যায়। এই ধরনের যন্ত্র দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এইটা কাজ করে কিভাবে? এটা কাজ করার জন্য বা কম্পিউটারের কাজ ভোগ করার জন্য আপনাকে এটার সাথে পরিচয় হতে হবে। আর পরিচয় নাম্বার 3, হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি? পরিচয় নাম্বার 3, হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি? হার্ডওয়্যার বা সফটওয়্যার, যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই যন্ত্রকে বলা হয় কি? হার্ডওয়্যার। কি বলা হয়? আর আপনি যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, লেখা দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় সফটওয়্যার বা প্রোগ্রাম। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি বুঝতে পারবেন তো? একটা এক্সাম্পল যদি আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন? আচ্ছা, আপনার দেহটা কি বলেন? দেহটা হচ্ছে হার্ডওয়্যার। গুড। দেহটা কি? এই হার্ডওয়্যার কিন্তু পচে গলে যাবে মাটিতে যখন দিয়ে দেওয়া হয়, তাই না? এই হার্ডওয়্যারের মধ্যে আমার রয়েছে মাথা, কান, চোখ, ব্রেন, আমার মেমোরি, তারপরে আমার ব্লাড চলমান, তাই না? অনেক কিছু রয়েছে আমার হার্ডওয়্যারের মধ্যে। কিন্তু আমার এই হার্ডওয়্যারটা সচল রাখে কে? সফটওয়্যার। যেটা আমরা বলতে পারি রূহ, আত্মা, তাই না? এই রূহ বা আত্মা এই দেহের মধ্যে যতক্ষণ থাকবে
ততক্ষণ এই দেহ কথা বলতে পারবে, কাজ করতে পারবে। বাট যখন এই প্রোগ্রামটা, যখন এই সফটওয়্যারটা, যখন এই আত্মাটা দেহ থেকে বের হয়ে যাবে, তখন এই দেহর আর 2 পয়সার দাম নেই। দেহের আর 2 পয়সার কি নাই? দাম নেই। তো এখন ঠিক কম্পিউটার যন্ত্রপাতিগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার কি হার্ডওয়্যার। আর এগুলোকে হিট করে, ইলেকট্রিকের মাধ্যমে হিট করে এবং একটা প্রোগ্রাম এটার সাথে অ্যাডজাস্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাই। আর কাঙ্ক্ষিত ফলাফল কি? যেমন আমার এই যে প্রোগ্রামগুলো আমি দেখাইতে পারতাছি, আমার এটার মধ্যে যদি প্রোগ্রামগুলো না থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম না। শুধু যন্ত্রপাতি দিয়ে আমি আপনাকে দেখাইতে পারতাম না। যন্ত্রপাতির সাথে আমার প্রোগ্রামটাকে কি করা হয়েছে? অ্যাডজাস্ট করা হয়েছে। ফলে দেখা গেছে দুইটার সমন্বয়ে আমি কম্পিউটারের ফলাফলগুলো ভোগ করতে পারছি। এখন প্রশ্ন হলো, হার্ডওয়্যার তো বুঝলাম, যন্ত্রপাতি, তো সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে? সফটওয়্যারটা মূলত হলো কম্পিউটারের এই যে যন্ত্রগুলো রয়েছে, এই যন্ত্রগুলোকে কোন কোডের মাধ্যমে হিট করে কোন কাজটা করা যায়, এইটা ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামাররা গবেষণার মাধ্যমে গবেষণা করতে 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 এই ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করেছে। কোন কোড দিলে কোন কালারটা আসে, কোন কোড দিলে কোন কথাটা বের হয়, এভাবে গবেষণা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা নির্দিষ্ট ডিপ্লোমা তারা করতে পারছে। একটা সময় কি ছিল, আমাদের মাস্টার্স, অনার্স, বড় বড় বইগুলো কি এমনি এমনি চলে আসছে, নাকি আপনার পাঠ্যক্রমে সিলেবাস তৈরি হয়ে সংস্করণের মাধ্যমে এই বইগুলোর পরিপূর্ণ রূপ পেয়েছে সিলেবাসে? বলেন। জি স্যার, পাঠ্যক্রমে পর্যায়ক্রমে গবেষণার মাধ্যমে। এটার পরিপূর্ণতা পেয়েছে, তাই না? তো একটা সফটওয়্যার মানে হলো কম্পিউটার প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম মানে হলো কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার। আর এই সফটওয়্যার গুলো তৈরি করা হয় কোডের মাধ্যমে, আর সেই কোডটা আয়ত্ত করেছে বিভিন্ন গবেষণার মাধ্যমে। জি কিভাবে গবেষণার মাধ্যমে? যেমন আমার এইখানের মধ্যে লেখাটাকে কালার করা দরকার। এখন এই কোডকে তারা, উদাহরণস্বরূপ আমি এইভাবে আপনাদেরকে দিই, উদাহরণস্বরূপ আমি একটা কোড লিখলাম, উদাহরণস্বরূপ দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। উদাহরণস্বরূপ আমি যখন এই কোডটা দিব, ফলে দেখা গেছে আমার লেখাটা এই কালার হয়ে গেল। এখন আমি কিভাবে জানবো যে আমার এই কোডটা দিলেই কালারটা আসবে? বলেন। সেটাই প্রশ্ন স্যার। আমি কিভাবে জানবো যে আমার এই কালারটা এই কোড দিলে আসবে? এইটা ওইভাবে বের করা হয়েছে। যেমন আমার এইখানের মধ্যে মাইনাস দিলে আমার এই কালারটা আসলো, ভাগ দিলে দেখা গেছে লাল আসবে, তারপরে আমার আপনার পয়েন্ট দিলে আমার নীল আসবে। তো এই যে যখন আমি এইভাবে যখন আমি পরিবর্তন করে করে আমি যখন একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করলাম, এই লিপিবদ্ধ করার পরে আমার ওই বইটা যখন অন্য প্রোগ্রামাররা যখন শিখবে, তখন তার জন্য আর এই কালার গুলো আনাটা কঠিন মনে হবে না। কিন্তু যে প্রথম আবিষ্কার করেছে, যে সফটওয়্যার কোড গুলো তৈরি করেছে, এই হিট গুলোর সাথে, এই যন্ত্রগুলোর সাথে যন্ত্রের যে সাউন্ড আছে, যন্ত্রের যে কার্যক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে কোডের মাধ্যমে যেভাবে বের করা হয়েছে, এরপরে গিয়ে আমরা আধুনিক যুগে বর্তমানে আমরা এটা খুব সহজে ভোগ করছি। কিন্তু এটা তো একদিন দুদিনে হয় নাই ভাই, দীর্ঘ সময়, প্রায় 5000+ বছর মেহনতের ফসল হলো আজকে আমি আপনি ব্যবহার করছি। এই সফটওয়্যারটা হলো এমন যে কম্পিউটারের নিজস্ব যে ভাষা রয়েছে, সেই ভাষার মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের কাজগুলোর জন্য সফটওয়্যার স্বতন্ত্রভাবে তৈরি করা হয়। যেমন আপনাদের মোবাইলে একটা জুম একটা কি রয়েছে, সফটওয়্যার রয়েছে।
এই জুম সফটওয়্যার যাদের মোবাইলে নাই তারা কি আমাদের এই ক্লাসে ঢুকতে পারবে? না। পারবে না। না। তাহলে না। এই জুমটা যারা তৈরি করেছে তারা কি তারা আগে প্ল্যান করেছে যে আমার একটা সফটওয়্যার তৈরি করব, এই সফটওয়্যারের মধ্যে ফ্যাসিলিটি থাকবে এটা, এক জায়গা থেকে আরেক জায়গা মানুষ দেখবে, ওই লোকটা যা বলবে, ওই লোকটার মোবাইলে যা দেখাবে সবকিছু বাকিরা দেখবে। এই প্ল্যান অনুযায়ী কি করলো, তারা গবেষণা করলো, দেন কোডের মাধ্যমে কম্পিউটারের যে ভাষা রয়েছে সেটার মাধ্যমে তারা এরকম একটা টিম নিয়ে কাজ করে একটা সময় এই জুমটা তৈরি করলো। এই জুমটা যখন তৈরি হয়ে গেল তখন আমি আপনি এটা ব্যবহার করছি। হয়তো আপনি ফ্রিতে ব্যবহার করছেন আর আমি টাকা দিয়ে ব্যবহার করছি। আমি যদি টাকা দিয়ে ব্যবহার না করতাম তাহলে এত দীর্ঘ সময় ক্লাসে যুক্ত থাকতে পারতাম না। ক্লাসে যুক্ত থাকার জন্য আমাকে পেইড ভার্সনটা ব্যবহার করা লাগছে। কোন ভার্সনটা? পেইড মানে হলো টাকা দিয়ে আমি আমার সফটওয়্যারটা ব্যবহার করছি, সেম জুমটা আপনারা ফ্রিতে ব্যবহার করছেন। কেন? আপনারা শুধুমাত্র ক্লাস করছেন আর আমি হলাম হোস্ট, আয়োজক। আয়োজক হওয়ার কারণে আপনাদের থেকে জুম কোম্পানি কি করছে না, কোনো ডিমান্ড করছে না। ডিমান্ড করছে আমাকে যে তুমি যে ক্লাস করবা, আমার এই সফটওয়্যারটা গবেষণা করতে আমার তো সময় লেগেছে, টাকাও খরচ হয়েছে, প্লাস এটা আমার বিজনেস, তো তোমাকে প্রতি মাসে আমাকে এত টাকা করে দিতে হবে, তাহলে আমি তোমাকে একটা আনলিমিটেড কথা বলার চান্স দিব। অন্যথায় 35-40 মিনিট পর পর তোমার ক্লাস বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে তোমাকে ঢুকতে হবে। তো এই যে আবার নতুন করে ঢুকতে হবে, এটা আমার জন্য ক্ষতিকর না? আমার ক্লায়েন্ট তো, এমনও ক্লায়েন্ট আছে এখন যে ক্লাস করতেছে ঠিকই, লাইনে আছে, কানে হেডফোন লাগাই রাখছে, কিন্তু আর সত্যিকার তো উনি ঘুমাই গেছে। এমন অনেক আছে, দেখবেন যে আপনারা 2-5টা ক্লাস করলে এরপর দেখবেন যে নাক ডাকতেছে, এরপর নাক ডাকতেছে, অনেকে আছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, দেখা গেছে সারাদিন তো ক্লাস করেন, ইয়ে করেন, হয়তো শুয়ে শুয়ে ক্লাস করতেছে, চোখ লেগে যেতে পারে, স্বাভাবিক। আমার তো লেগে যেতে পারে, কারণ আমি বক বক করি বলে হয়তো আমার চোখে ঘুম নাই, কিন্তু আমি যখন শুনতাম কানে হেডফোন লাগাই তো আমার ঘুম চলে আসতো না। আসাটা মানুষের আসাটাই স্বাভাবিক। তাহলে এখন দেখেন এই যে সফটওয়্যারটা, জুম একটা সফটওয়্যার, তারপরে আমরা যে প্রোগ্রামটা শিখবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম, সেটা একটা সফটওয়্যার। তারপরে কম্পিউটারের সফটওয়্যারের অভাব নেই। কম্পিউটারের সফটওয়্যার ধরে নিতে পারেন 1 in 1, 1 in 1, একটার জন্য একটা। যেমন আপনি বাংলাতে লিখবেন তাহলে একটা সফটওয়্যার লাগবে, আপনি উর্দুতে লিখবেন একটা সফটওয়্যার লাগবে, আপনি হিসাব নিকাশ করবেন একটা সফটওয়্যার লাগবে, আপনি পেইন্টিং করবেন একটা সফটওয়্যার লাগবে, আপনি ডিজাইন করবেন একটা সফটওয়্যার লাগবে, আপনি ফটো এডিটিং নিয়ে কাজ করবেন সফটওয়্যার লাগবে, ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন সফটওয়্যার লাগবে, আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সফটওয়্যার লাগবে। তার মানে কি অল ইন ওয়ান নয়, ওয়ান ইন, বলেন ওয়ান ইন ওয়ান। ওয়ান, অল ইন ওয়ান নাকি ওয়ান ইন ওয়ান? ওয়ান ইন ওয়ান। অল ইন ওয়ান না, না, ওয়ান ইন ওয়ান। ওয়ান ইন ওয়ান। অথচ চিন্তা করে দেখেন আল্লাহ পাক আমাকে আপনাকে যে সফটওয়্যারটা দিয়েছেন সেটা হলো অল ইন ওয়ান। ওয়ান, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে অল ইন ওয়ান। আমাদেরকে যে সফটওয়্যারটা ডাউনলোড করে দিয়েছেন সেটার মধ্যে কি অল ইন ওয়ান, একের মধ্যে সব। আপনি আপনি গরম পানিতে হাত দিলে অনুভব করছেন এই পানি গরম, আপনি ঠান্ডা পানিতে হাত দিলে অনুভব করছেন এই পানি ঠান্ডা, আপনি জিহ্বার মধ্যে যখন লবণ দেন তখন আপনার কাছে মনে হচ্ছে এটা লবণাক্ত, আপনি যখন ঝাল দেন তখন আপনার জিহ্বা বলে দিচ্ছে এটা ঝাল। তাহলে এটার জন্য কি আল্লাহ পাক আমাদেরকে আলাদা আলাদা সফটওয়্যার দিয়েছে? করার জন্য কি আল্লাহ পাক আমাদেরকে আলাদা সফটওয়্যার দিয়েছে? আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সফটওয়্যার দিয়েছেন, আমাদের জীবনের মধ্যে যা প্রয়োজন সবকিছু দিয়েছেন এবং তার থেকে বেশি দিয়েছেন, যেটা আমরা কি করি না, ফিল করি না। তার মানে হলো এই সফটওয়্যারটার মানে হলো কম্পিউটারের প্রোগ্রাম, কম্পিউটারের আত্মা, কম্পিউটারের রূহ। সবাই ক্লিয়ার?
জি জি যে কোনো সময় জি, চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেলেও যেমন দেখতে পারবেন, ভালো থাকলেও কিন্তু তেমনই দেখতে পারবেন। আমার এই কম্পিউটারটা নষ্ট না ভালো আপনি কিছু বুঝবেন? না, বুঝবেন না। এটা নষ্ট হলেও বুঝবো না, ভালো হলেও বুঝবো না। বুঝবো না। বুঝবো না। এটা দেখতে যেমন, এটার ভিতরটা তেমন। এটার ভিতরে কার্যক্ষমতা আছে কি নাই সেটা সফটওয়্যার দিয়ে হিট করলে বোঝা যায়। ওই মানুষ যখন মারা যায়, মানুষকে শর্ট দেওয়া হয়। আমার জীবনের প্রথম দেখেছিলাম আমার বোন জামাই, বড় বোন জামাই প্রফেসর ইউসুফ সাহেবের মৃত্যুর সময় যখন ঢাকা মেডিকেল আমি নিয়ে গেছিলাম। তো অ্যাম্বুলেন্সে করে যখন উপরে নিয়ে গেছিলাম তখন ওই বুকের মধ্যে শর্ট, কারেন্টের শর্ট আছে না, কারেন্টের শর্ট দিয়ে ইয়ে করেছিল। শর্ট মানে আমি সহজ ভাষায় বলি, এটা যন্ত্রের নামটা আমি জানি না আসলে। বুকের মধ্যে গিয়ে দিয়ে দেখলো যে উনি আসলে জীবিত আছেন কিনা। বুঝতে পেরেছেন? তো ঠিক এই এই সব এগুলোর কাজ সত্যিকারে হচ্ছে কিনা সেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। অনেক সময় দেখা গেছে এই সফটওয়্যার প্রোগ্রাম গুলোর কারণে অনেক কিছু হচ্ছে না। তো এইখানে সফটওয়্যার আবার দুই ধরনের হয় নরমালি। একটা হলো অপারেটিং সফটওয়্যার। নরমালি কি এই জায়গার মধ্যে দুই ধরনের সফটওয়্যার হয়। একটা হলো অপারেটিং সফটওয়্যার, যেটাকে বলা হয় উইন্ডোজ, যেটাকে কি বলা হয়, উইন্ডোজ। বা সিস্টেম, সিস্টেম বা উইন্ডোজ। অর্থাৎ কম্পিউটারের মূল একটা সফটওয়্যার থাকে যেটা কম্পিউটারকে পরিচালনা করে এবং সেটার অধীনে বাকি সফটওয়্যার গুলো সেট আপ করতে হয়। ওইটা মূল মূল উইন্ডোজটা মূল উইন্ডোজটা বা মূল অপারেটিং যে সফটওয়্যারটা সেটা সেট আপ থাকার পরে গিয়ে আপনি সাব যে সফটওয়্যার গুলো রয়েছে এগুলো সেট আপ করতে পারবেন। আগে মূলটা লাগবে। আগে কি লাগবে? মূলটা লাগবে। আগে মূলটা বলতে ওই যে আপনার যন্ত্রপাতি গুলোকে সচল করার জন্য, যন্ত্রপাতির গুলোর প্রত্যেকটা কার্যক্ষমতা দেখানোর জন্য মূল যে সিস্টেম সফটওয়্যারটা থাকে, এই সিস্টেম সফটওয়্যার গুলোকে বলা হয় উইন্ডোজ। কি বলা হয়? উইন্ডোজ। উইন্ডোজ বলা হয়। উইন্ডোজ দেওয়ার পরে গিয়ে আপনি অন্যান্য সফটওয়্যার গুলো আপনি তখন দিতে পারবেন আপনার যখন যে সফটওয়্যারটা দরকার হবে তখন ওই সফটওয়্যারটা কম্পিউটারের মধ্যে সেট আপ করবেন। সেট আপ কিভাবে করবেন? কিছু কিছু সফটওয়্যার আপনাদেরকে আমরা দেখিয়ে দিব, আর কিছু কিছু সফটওয়্যার আপনাকে ইউটিউব থেকে দেখে নিতে হবে, বা আপনি যখন যে সফটওয়্যারটা দরকার ওই সফটওয়্যারটা আপনি যখন সেট আপ করতে যাবেন তখন আপনি বুঝে নিতে পারবেন যে আসলে এটা এইভাবে করা হয়। কারণ 2 4 5টা সফটওয়্যার যখন আপনাকে ইনস্টল করা দেখাই দিব, বাকিগুলো সেম 19 20। তাহলে বাকি সফটওয়্যার গুলো হলো এমন, যেমন আপনি একটা বিকাশ খুলবেন, কি খুলবেন? বিকাশ। এখন বিকাশ খোলার জন্য বিকাশের কোনো সিম কিন্তু নাই। একটা মাস্টার সিম আপনাকে ব্যবহার করতে হয়। ওই সিমের অধীনে বিকাশ, নগদ, রকেট, উপায় যা যা আছে সবগুলোই কি করা যায়, সেট করা যায়। তার মানে হলো মূল বা মাস্টার বা মূল কেন্দ্রে বা সেন্ট্রালের একটা সিম প্রয়োজন, তাই না? এই সিম নেওয়ার পরে গিয়ে ওই সিমের এগেনিস্টে আপনি বিকাশ খুলতে পারবেন, ওই সিমের এগেনিস্টে আপনি নগদ, রকেট ইত্যাদি গুলো খুলতে পারবেন, তাই না? ঠিক এই যে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার গুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মূল উইন্ডোজ সেটআপ থাকতে হবে। অনেকের উইন্ডোজ নষ্ট হয়ে যায়, অনেকের উইন্ডোজ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে উইন্ডোজটা সেটআপ করতে হয়। এই যে সেটআপ করতে হয়, এই সেটআপ করার কাজ যার, তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে। যিনি কম্পিউটারের সেটআপ ইত্যাদি কাজগুলো করতে অভ্যস্ত, অনায়াসে তিনি করতে পারেন, তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলা হয়। কি অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে এগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। কি কি থাকে, যেমন আপনার এই কি বলে এটাকে, এই যে সফটওয়্যার গুলো নরমালি ধরে নিতে পারেন মোবাইলের মধ্যে থাকে এগুলো, এগুলো আপনার কম্পিউটারের মধ্যেও থাকতে পারে। তাহলে মূল বা মাস্টার যে সফটওয়্যারটা রয়েছে, সেটার প্রোগ্রামটা রয়েছে, সেটার নাম কি, উইন্ডোজ। ওকে, মনে থাকবে তো সবার? জি জি। সিস্টেম।
একটা হার্ডওয়্যার যন্ত্রের মধ্যে একটা পার্ট বাই পার্ট একটু দেখি। এটার নাম হলো সিপিইউ। কি নাম? CPU সিপি। দেখেন CPU সেন্ট্রাল প্রসেসিং এখানে ইউনিট না, এখানে মূলত ইউ হবে ইউ হবে CPU এটা ভুল হইছে আর কি CPU রস্যই আর শো হবে এখানে ও হবে, এটা মূলত ইউ, মানে ইউ আর কি, এই জন্য বাংলা বলতে সিপিইউ হয়। সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল তো বুঝেন মূল, মাদার। মাদার যেই প্রোগ্রামটা রয়েছে, মাদার যে সিস্টেমটা রয়েছে, মাদার যেই কেন্দ্রটা রয়েছে, যে বক্সটা রয়েছে, সেটার নাম হলো সেন্ট্রাল প্রসেস ইউনিট। আমাদের ওই যে পাওয়ার হাউস গুলো আছে না, পাওয়ার হাউস গুলো থেকে কি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়ে সাপ্লাই হয়, তাই না? জি আমাদের এই জায়গার মধ্যে এই বক্সের ভিতরে, যদিও বা উপরে একটা বক্স দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু অনেক যন্ত্রপাতি থাকে। কি কি থাকে? যেমন মাদারবোর্ড থাকে, প্রসেসর থাকে, কুলিং ফ্যান থাকে, র্যাম থাকে, তারপরে আপনার হার্ড ডিস্ক থাকে, প্লেয়ার থাকে, অনেক যন্ত্রপাতি এখানে থাকে। এই সবগুলো একটা বক্সের মধ্যে সেট আপ করা হয়, যার কারণে এটার নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওটা ইউনিট হলে তো ওই হবে এটার ভিতরে কি হচ্ছে, এটার ভিতরে কি হচ্ছে এটা দেখাবে মনিটর। এর ভিতরে যে কিছু একটা হচ্ছে, এটা তার উকি মারলে দেখা যাবে না, দেখা যাবে? যেহেতু না এটার কার্যক্ষমতা দেখতে হয় প্রোগ্রামের মাধ্যমে, আর সেই প্রোগ্রামেরটা দেখাবে কোথায়? ডিসপ্লে মনিটর কথা মনিটর বলেন, মনিটরে। আচ্ছা, মনিটরে শুধু আপনি দেখলেন, মনিটরে শুধু আপনি দেখলেন, কিন্তু আপনি টাচ করতে পারলেন না। আপনি ধরেন গ্লাসের ভিতর থেকে মিষ্টি দেখলেন, গ্লাসের বাইরে থেকে আপনি কি দেখলেন? মিষ্টি দেখলেন, গ্লাসের ভিতরে মিষ্টি আছে, মুখে লালাই আসতে পারবে, এর থেকে বেশি আর কিছু না, তাই না? তো এর থেকে বেশি যদি করতে হয়, তাহলে আপনাকে ওই দোকানে গিয়ে মিষ্টিটা টাচ করে খেতে হবে। যে ওই দোকানে যাওয়া আর টাচ করে খাওয়া, অর্থাৎ ধরে খাওয়া, এইটা যে মাধ্যম বা যে যন্ত্রের মাধ্যমে আমরা করে থাকি, সেটার নাম হলো মাউস। মাউস। মাউসের মাধ্যমে এটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে, যেমন আমার মনিটর আপনি দেখতে পাচ্ছেন, তাই না? জি এটা আমি যদি এদিকে যেতে চাই, বাম দিকে যেতে চাই, নিচে আসতে চাই, তাহলে আমার মাউসটাকে ওইভাবে কি করতে হবে, নির্দেশ করতে হবে, এই তুমি ডান দিকে যাও, এই সুলেমান বাম দিকে যাও, এই আব্দুল্লাহ ডান দিকে যাও। বুঝেন নাই? এভাবে মাউসটাকে ডানে বামে উপর নিচে যখন যে জায়গায় নিয়ে যাবেন, ওই জায়গায় মুভ করতে হবে। এবার আসেন হলো আপনি লিখবেন, কি করবেন? লিখবো লিখবেন। এই লেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, সেটার নাম হলো কিবোর্ড। কি নাম? কিবোর্ড। কিবোর্ডের কিবোর্ড, কি মানে চাবি, বোর্ড মানে হলো চাবি রাখার জায়গা বা স্থান। ওকে, এখানে অনেকগুলো বাটন রয়েছে, চাবি রয়েছে, এক একটা চাবি এক এক ধরনের কাজ করে, তাই না? আপনার যদি কি আপনার চাবি রাখার যে বোর্ড আছে, ওই বোর্ড গুলোতে আপনি তো হয়তো কোনটার মধ্যে আলমিরার চাবি রাখবেন, কোনটার মধ্যে আপনার উপরতলা চাবি রাখবেন, কোনটার মধ্যে আপনার দোকানের চাবি রাখবেন, তাই না? তো কোন চাবিটা কি কাজ করে সেটা আপনি জানবেন না, কিন্তু আমি জানবো না, কিন্তু আমি জানবো না। হ্যাঁ, আমি যদি আপনার একজন স্টাফ হয় তখন আমি জানবো, এর আগ পর্যন্ত জানবো না, জানবো? জি না এই যে কিবোর্ড গুলো রয়েছে, এই কিবোর্ডের মধ্যে প্রত্যেকটা বাটনের মধ্যে এক একটি করে বর্ণমালা রয়েছে, আর এক এক বাটনে এক এক বর্ণ রয়েছে। সেই বাটনের বর্ণগুলো আমাদেরকে জানতে হবে, অমুক বাটনে অমুক বর্ণটি থাকে। আর যখন আমরা বর্ণগুলো সম্পর্কে জানবো, তখন আমরা কম্পিউটারের মধ্যে লিখতেও পারবো। কথা ক্লিয়ার? জি আপনি ধরেন আপনার কম্পিউটারের মধ্যে একটা গান প্লে করলেন, একটা ওয়াজ, একটা সং, একটা হামদ নাত, কোরআন তেলাওয়াত, আপনি কি করলেন, প্লে করলেন, তাহলে কোথায় আপনি দেখতে পারবেন? মনিটরে মনিটরে দেখা যাবে শোনা যাবে মনিটরে। মনিটরে দেখা তাহলে ওইটা যদি প্লে করতে হয়, তাহলে কার সাহায্য নিতে হবে?
মাউস মাউসের Good. আর ওটা যদি আপনি শুনতে চান, দেখতে পারবেন স্পিকার monitor-এ, আর ওপেন করতে পারবেন মাউস দিয়ে, কিন্তু ওটা যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে স্পিকার। স্পিকার 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 আপনি যখন স্পিকার ব্যবহার করবেন তখন ওই কোরআন তেলাওয়াতের শব্দ আপনি শুনতে পারবেন। স্পিকারের পরে আপনি যদি স্পিকার তো লাউড, স্পিকার কি লাউড, লাউড আর আপনি যদি পার্সোনালি শুনতে চান তখন আপনি ব্যবহার করতে পারেন হেডফোন। একক, কোনো লাউড নাই, নট লাউড। আপনি কি করতে পারবেন? পার্সোনালি শুনতে পারবেন হেডফোনের সাহায্যে। যেমন আপনার মাদ্রাসার একটা লোগো আছে, আপনার একটা ফটো আছে, আপনার পুরাতন কোনো ফটো আছে, আপনি চাচ্ছেন কম্পিউটারের মধ্যে এটাকে সংরক্ষণ করতে, অথবা কম্পিউটার নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গাতে বসাইতে। তা আপনি যে কম্পিউটারের ভিতরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার জন্য যদি আপনি পিসি কে বলেন, এই আপনি যেহেতু সেন্ট্রাল মূল কেন্দ্র, আপনার এই যে ফাঁকা জায়গাটা আছে এখান দিয়ে আমার ফটোটা দিয়ে দিলাম, আপনি একটু আমার কম্পিউটারে নিয়ে যান, নিয়ে যাবে? না নিয়ে যাবে না কেন? এটা যেহেতু সেন্ট্রাল, এটা যেহেতু মূল, এটাকে দিলেই তো সে আমাকে নিয়ে যাওয়ার কথা কম্পিউটারের ভিতরে, তাহলে নিয়ে যাবে না কেন? তার যোগ্যতা নেই না যাওয়ার কারণ হলো কম্পিউটার পদ্ধতি, কম্পিউটার নির্দিষ্ট পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে ব্যবহার তার কার্যক্ষমতা দেখাইতে পারে না। কার্যক্ষমতার জন্য তার নিয়মতান্ত্রিক ভাবে তাকে কি করতে হবে? নির্দেশ করতে হবে। এখন ধরেন আপনার মাউস নাই, আপনার কি নাই? মাউস নাই। আপনি বললেন যে এই গানটা প্লে হতো, হবে? জি না হবে না। হবে না। আপনি কম্পিউটারের মাধ্যম লাগবে নিয়মতান্ত্রিক ভাবে করেন নাই। আপনি যখন নিয়মতান্ত্রিক ভাবে করবেন, কম্পিউটার বাধ্য হবে এটাকে প্লে করতে। ঠিক আপনি যখন নিয়মতান্ত্রিক ভাবে কোন একটা যন্ত্রের মাধ্যমে, ওই যন্ত্রের মাধ্যমে আপনার ফটো, লোগো ইত্যাদি গুলো নিয়ে যাবেন, তখনই আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। তো যে যন্ত্রের মাধ্যমে স্ক্যানটা করা হয় সেই যন্ত্রের নাম হলো স্ক্যানার। সেই যন্ত্রের নাম কি? স্ক্যানার যদি একটা স্ক্যানার থাকে তাহলে আপনার মাদ্রাসার বিভিন্ন ধরনের ইয়েগুলো আপনি স্ক্যান করে কম্পিউটারের ভিতরে নিয়ে যেতে পারবেন, দেন ব্যাকআপ রাখতে পারবেন, তাই না? জি আপনার মাদ্রাসায় কোনো একটা নোটিশ লিখেছেন, এখন যদি আপনার পিসি কে বলেন যে আমি যে লেখাটা লিখলাম এটা আমার হাতে দিয়ে দাও, দিবে? দিবেন না না দেওয়ার কারণ হলো এটার মাধ্যম না, এটা একটা নিয়ম না। তো নিয়ম কি? তার একটা যন্ত্র ব্যবহার করতে হয়, যে যন্ত্রটা মাধ্যমে আমরা আমাদের কাগজের মাধ্যমে কি করতে পারি? ওই লেখা বের করতে পারি। তো যে যন্ত্রের মাধ্যমে বের করি ওইটার নাম হলো প্রিন্টার। কি নাম? প্রিন্টার। সর্বশেষ আসেন, আপনার কম্পিউটারের মধ্যে যে সকল যন্ত্রপাতিগুলো রয়েছে প্রত্যেকটা যন্ত্রপাতি ইলেকট্রিকের মাধ্যমে চলবে, বিদ্যুতের সাহায্যে চলবে। বিদ্যুৎ ব্যতীত আপনার এই যন্ত্রগুলো সব অকেজোর মতো। এখন আপনি কাজ করছেন ঠিকই, বিদ্যুৎও আছে, আমাদের দেশে তো বিদ্যুৎ যায় আসে। তো এই যে বারবার যায় আসার কারণে আপনার সরাসরি, যেহেতু এগুলো সব ইলেকট্রিক যন্ত্র, আপনার কারেন্টের বারবার আসা যাওয়ার কারণে এই সকল ইলেকট্রিক যন্ত্রগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু কারেন্টের সমস্যার কারণে আমাদের ফ্রিজ নষ্ট হয়, টিভি নষ্ট হয়, এসি নষ্ট হয়, তাহলে এগুলো তো একটা ইলেকট্রিক যন্ত্র, এগুলো কেন নষ্ট হবে না? এবং এগুলো আরো বেশি নষ্ট হয়, কারণ এগুলোর পার্টস গুলো ছোট ছোট আকারে থাকে, তাই কারেন্টে হিট করলে তার লোড তারা নিতে পারে না। আর এগুলোকে সেফলি থাকার জন্য, এদেরকে নিরাপদ রাখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, বা কারেন্ট চলে গেলে কিছু সময় কম্পিউটারটা চলবে, ওই যে চলবে যে যন্ত্রের সাহায্যে এই কম্পিউটারটা চলবে, সেটার নাম হলো ইউপিএস। কি নাম? ইউপিএস ইউনিট পাওয়ার সাপ্লাই। ইউনিট পাওয়ার সাপ্লাই।
এটার মধ্যে ব্যাটারি থাকে এবং কারেন্টকে প্রতিহত করার জন্য বা কারেন্টের আঘাত নেওয়ার জন্য এটির মধ্যে একটা সার্কিট ব্যবহার করা হয়। কারেন্টের যত ধরনের আঘাত রয়েছে এটি বহন করে, এর বাহিরে কোন যন্ত্রকে ওই আঘাতটা দিতে দেয় না, সে নিজে আঘাত নিয়ে নেয়, ফলে ওই যন্ত্রগুলো সব নিরাপদ থাকে। কথা ক্লিয়ার? এত জি। ধরে যে সকল যন্ত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো সব কম্পিউটারের বিভিন্ন পার্টস, এবং এই যন্ত্র যদি আপনার কাছে পরিপূর্ণভাবে থাকে তো আপনি একজন কম্পিউটার অপারেটর, আপনি একজন বিজনেসম্যান, দেন আপনি একজন কম্পিউটারের দোকান দেওয়ার জন্য যে সকল যন্ত্রগুলো প্রয়োজন ওই সবগুলো যন্ত্র আপনার কালেকশনে রয়েছে। আপনি নির্দ্বিধায় বিজনেস করতে পারবেন এই যন্ত্রগুলো দিয়ে। এই যন্ত্রগুলো থাকলে আপনি অনায়াসে বিজনেস করতে পারবেন। তবে শর্ত হলো আরো যদি যন্ত্র বেশি থাকে তাহলে আপনার ইনকাম আরো বেশি হবে। এখানে প্রিন্টার আছে হলো কয়টা? একটা, সাদা কালো। আপনার ক্লায়েন্ট তো রঙিন প্রিন্ট করতেও আসতে পারে, পারে কিনা? জি। পারে। আপনার যদি এই প্রিন্টারের পাশাপাশি একটা রঙিন প্রিন্টার থাকে তাহলে ইনকাম আরো একটু বাড়বে। অবশ্যই। জি জি অবশ্যই। এই কালার প্রিন্টারের সাথে সাথে আপনার ক্লায়েন্ট আপনার কাছে এরকম বই নিয়ে আসতে পারে যে আমাকে এটা 100-200 বই করে দাও। তখন আপনার দরকার হবে একটা বড় ফটো মেশিন, একটা ফটোকপিয়ার মেশিন দরকার। আপনার কাছে যখন ওই যন্ত্রটাও থাকবে তাহলে আপনার ইনকামের সোর্সটা আরো বাড়লো কিনা? জি। বাড়লো। এইভাবে যদি আপনার আপনার কাছে যদি একটা ফটো প্রিন্টার থাকে তখন আপনার কাছে ফটো প্রিন্ট করার জন্য ক্লায়েন্ট আসবে কিনা? জি। অবশ্যই আসবে। তখন আপনার ইনকামটা আরো বাড়বে। এইভাবে আপনার একটা কম্পিউটার দোকানের মধ্যে যত ধরনের যন্ত্রপাতি আপনি রাখবেন আপনার ইনকাম সোর্সটা তত বাড়বে। আপনি শুরু করবেন এই কয়েকটা যন্ত্র দিয়ে। আপনি শুরু করবেন ওই কয়েকটা যন্ত্র। একটা কম্পিউটার পরিপূর্ণর জন্য আপনার দরকার হলো স্পিকার, হেডফোন, স্ক্যানিং, প্রিন্টার এবং ইউপিএস। এগুলো ব্যতীত শুধু উপরে যে কয়টা যন্ত্র রয়েছে এগুলো দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। শুধু মাউস এই শুধু এইগুলো হলে চলবে। দেখেন, মাউস, কিবোর্ড, সিপিইউ, মনিটর, এই চারটা জিনিস যদি আপনার থাকে আপনি শুরু করতে পারবেন আপনার বিজনেস। তবে সেই বিজনেসটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে। কিরকম নির্দিষ্ট সীমা? যেমন আপনার প্রিন্টার না থাকার কারণে বাহির থেকে আপনাকে প্রিন্ট দিতে হবে। যেই কাজটা আপনি 30 টাকা নিতেন এখন সেই কাজটা 15-20 টাকা নিতে হবে। কারণ কি? খরচ 10 টাকা অন্য জায়গায় দিতে হবে। যে কাজ করে নাই শুধুমাত্র প্রিন্ট করবে সে 10 টাকা নিয়ে নেবে, অথচ ওইটার মধ্যে খরচ মাত্র 2 টাকা, 8 টাকা আপনার লস। এইভাবে যদি আপনি ডেইলি 100 পৃষ্ঠা প্রিন্ট করেন অন্য জায়গা থেকে তাহলে আপনার 800 টাকা লস। আপনি এটা দিয়ে যখন শুরু করবেন আপনার প্রথম উদ্দেশ্য কি থাকবে বলেন দেখি? বলেন। আপনি যখন এই কয়টা যন্ত্র দিয়ে আপনি শুরু করলেন, মানে ক্ষুদ্র আকারে শুরু করলেন বিজনেস, আপনার প্রথম টার্গেট কি দেখতে হবে যে এইটার পরে কোন যন্ত্রটা আগে নিতে হবে? প্রিন্টার। প্রিন্টার। প্রিন্টার, ফটোকপি মেশিন। নো, নো ফটোকপি। ফটোকপির বাজেট বেশি, এটার জন্য নির্দিষ্ট এরিয়া লাগবে। আর আপনি এই যন্ত্র দিয়ে আপনার ঘর থেকে শুরু করতে পারবেন, আপনার মসজিদ থেকে আপনি শুরু করতে পারবেন, আপনার মাদ্রাসা থেকে আপনি শুরু করতে পারবেন। ফটোকপির দোকান তো আপনার মসজিদে রাখতে পারবেন না, ঘরে রাখতে পারবেন না, মাদ্রাসা রাখতে পারবেন না। তাহলে ওই অ্যাডভান্স চিন্তাটা এখন আপাতত করা যাবে না। না। আপনাকে চিন্তা করতে হবে আগে ক্ষুদ্র থেকে। আপনার যদি একটা ল্যাপটপ থাকে, উদাহরণস্বরূপ কি একটা ল্যাপটপ থাকে, তাহলে একটা ল্যাপটপের মধ্যে কিন্তু এই যন্ত্রপাতি সবগুলো আছে। তাহলে এই ল্যাপটপ দিয়ে আপনি বাসায় কাজ করতে পারতেছেন, মাদ্রাসায় কাজ করতে পারতেছেন, মসজিদেও আপনি কাজ করতে পারতেছেন। তাহলে আপনার প্রথম উদ্দেশ্য থাকবে একটা ল্যাপটপ। ল্যাপটপ দিয়ে আপনি শুরু করবেন কাজ।
এখন প্রশ্ন হলো আমি কাজ পাবো কোথায়, তাই না? আপনি শুরু করবেন আপনার নিজস্ব লোকদের দিয়ে। ভাই আমি কম্পিউটার শিখেছি, আপনার মাদ্রাসায় প্রশ্ন উত্তর করলে আমাকে দিয়েন। হাই, কি বলেন হুজুর, আপনি মাদ্রাসায় কম্পিউটার জানেন? বলবেন না ভাই, এই 2-3 মাইল দূরে গিয়ে পরীক্ষার প্রশ্নগুলো করার জন্য যে কত সমস্যা হয় ভাই বুঝাইতে পারবো না। আপনি ঘরের লোক, কাছের লোক, আপনার কাছে তো কাজ আমি করবো বাধ্য, বরং আমার জন্য উপকার এটা। এই শুরু হলো আপনার বিজনেস। মাদ্রাসার প্রথম প্রশ্ন আপনি ওই মাদ্রাসার প্রশ্ন করলেন, সুন্দরভাবে যদি আপনি প্রশ্নগুলো করে দিতে পারেন, যথাসময়ে যদি তাকে দিতে পারেন, এই হলো আপনার ক্লায়েন্ট। বরং ক্লায়েন্ট নয়, এটা আপনার প্রথম ইনভেস্ট। ওই ক্লায়েন্ট আরো 10টা মাদ্রাসার প্রিন্সিপালকে বলবে, ভাই ওই আবুকর ভাই কিন্তু ওই মসজিদ ইমাম সাহেব আছে না, মুয়াজ্জিন সাহেব আছে না, উনি কিন্তু কম্পিউটার কাজ জানে, ওনার কাছে প্রশ্নগুলো করায়েন। ভাই প্রশ্ন করতে তো অনেক ঝামেলা, আর বলেন না মার্কেটের লোকগুলো কম্পিউটার অপারেটর গুলো যে ভাব দেখায়, এক একজনের মনে হচ্ছে যে আমরা ঠেকা পড়ে গেছি, অমুক হুজুর কাছে যে কাজ করে দিবে। ভাই ফিল তৈরি হয় এভাবে। আপনি তাদের প্রথম মাসের কাজটা দিয়ে কি করে ফেললেন, খেয়ে ফেললেন নাকি? প্রথম মাসের ইনকাম দিয়ে টাকা খেয়ে ফেলবেন? না, জি না, অন্য জায়গায় ইনভেস্ট করতে আপনার হবে, তো এই মাত্র কাজের প্রতি। ল্যাপটপ আছে, আপনার তো ওই যে কাগজগুলো বাইরে থেকে প্রিন্ট দেওয়া লাগতেছে। এখন আপনার উদ্দেশ্য জি ছোট প্রিন্টার নেওয়া, ছোটটা প্রিন্টার নিলেন, এবার একটা স্ক্যানার নেওয়া, ছোটটা স্ক্যানার নিলেন, এবার একটা আপনি এটা করেন, এবার যে না ফটোকপি নিবেন না, একটু পরে। এবার নিবেন একটা ফটো প্রিন্টার নিলেন, তারপরে আপনার এরপর আসেন হলো আপনার একটা ল্যামিনেশনের মেশিন কিনলেন, স্পাইরাল বাইন্ডিং এর মেশিন কিনলেন। এবার আপনার মোটামুটি ফটোকপি মেশিন ব্যতীত বাকি সবকিছুই যন্ত্রপাতি কম বেশ কিনা হয়ে গেছে। এবার আপনি এখন আপনার এলাকার বাজারের মধ্যে কোন জায়গাটা, কোন বাজারটা সবচাইতে মানে আপনার ঘনবসতির এরিয়াটা, ওই জায়গা বিশেষ করে কোর্ট, বিশেষ করে স্কুল কলেজ, জমজমাট একটা এরিয়াতে আবার এই ছোট্ট একটা দোকান খুঁজেন। জমজমাট এরিয়াতে কি খুঁজবেন? ছোট্ট একটা দোকান খুঁজবেন। এই ছোট দোকানের মধ্যে আপনার তো এগুলো সঞ্চয় হয়েছে, তাই না? আপনি যে হঠাৎ করে কিন্তু আপনি কি হন নাই, দোকান নিয়ে ফেলেন নাই। অনেকে কিন্তু আছেন এটা, হঠাৎ করে যন্ত্রপাতি এটা সেটা কিনে, আর কিনতে গিয়ে আত্মীয় স্বজন থেকে টাকা টুকা কি করে, লোন করে, আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা কি করে, কর্জ হাজানা করে। এটা করবেন না, আপনি আস্তে আস্তে আগান। আপনি যে দোকানটা দিচ্ছেন, এই দোকানের মধ্যে কিন্তু আপনার কারো কি নাই, টাকা নেই। কারণ আপনি প্রথম ল্যাপটপ নিয়েছেন, তারপরে কাজ করে করে বিভিন্ন যন্ত্রগুলো নিয়ে একটা পরিপূর্ণভাবে আপনি কি মাজা দাঁড় করিয়েছেন। এবার একটা দোকান নিয়ে দোকানের মধ্যে আপনার এখন কাজ শুরু করেন। এরপর আস্তে আস্তে আপনি কাজগুলো দেখায় আপনার ফিল তৈরি হয়ে যাবে। দোকান নিতে নিতে আপনার ফিল কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তৈরি। কারণ আপনি তো এত কিছু করেছেন, সবাই জানছে না, সবাই করতেছে না। আপনি যে শুধুমাত্র এই একটা কাজ করবেন এমন তো না, আপনি কাজ করতেছেন, নতুন নতুন কমিক ক্লাব থেকে বিভিন্ন ধরনের কাজগুলো শিখতেছেন। তো এই সব কাজটা আপনি আঞ্জাম দিতে পারতেছেন আপনার, তখন একটা দোকান নেওয়ার মতো পরিস্থিতি হবে। আর তখন দোকান যদি আপনি নেন, তখন গিয়ে আপনি লাভের মুখ দেখতে পারবেন। কিন্তু হঠাৎ করে সবকিছু নিয়ে যদি বসে যান, 6 মাস আপনি লাভের চোখ দেখবেন না। যদি একদম স্টিল মেরে থাকেন, তাহলে 6 মাস 1 বছর পর থেকে হয়তো লাভের আশা করা যায়। আর যদি আমি যে পদ্ধতি আপনাকে বললাম, এই পদ্ধতি ব্যবহার করে যদি ফিল্ডও তৈরি করেন প্লাস যন্ত্রপাতি আস্তে আস্তে কিনেন, তাহলে আপনি ঋণগ্রস্ত হবেন না। বরকত আর বরকত, ব্যবসা বরকত এই জায়গায়, ব্যবসা বরকত এই জায়গায়। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা আমার দেখা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এরকম টাকা পয়সা নিয়ে বসে, মানুষ থেকে টাকা পয়সা নিয়ে করে, লাভ দেখা না, 2-4-5 মাস 6 মাস 1 বছর পরে ছাইরা আবার সেই এবার ঋণের বোঝা টানতে থাকে। এটা কেউ করবেন না, চেষ্টা করবেন ঋণ মুক্ত ভাবে নিজের পায়ে দাঁড়াইতে, ইনশাল্লাহ সফল হবেন। কম্পিউটার শিখছেন, আস্তে আস্তে শিখেন, এবং যতটুকু শিখবেন ততটুকু প্র্যাকটিস করেন, এবং একটা কোর্স শেষ হলে আরেকটা কোর্স করেন। কম্পিউটার অফিস প্রোগ্রাম রয়েছে,
ভর্তি হয়ে গেছেন যেহেতু, এই কোর্সটা একদম লেগে থাকেন, সর্বশেষ পর্যন্ত টিকে থাকেন, লাভবান হবেন। এবং এই কোর্সটা পরেই আপনি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটাও তো ভর্তি হয়ে যাবেন। গ্রাফিক ডিজাইনের কোর্স হলো অন্যান্য জায়গায় 10 থেকে 20,000 টাকা, কমিয়েত ক্লাব এটা আয়োজন করে মাত্র 500 টাকায়। কত টাকা? 500 টাকা। 6 মাস একজন ট্রেনার আপনার পিছনে মেহনত করবে, আপনি বিনিময়ে তাকে 500 টাকা দিচ্ছেন, অথচ উনি আপনাকে যে ব্যাকআপ ফাইল গুলো দিবে এগুলো কমপক্ষে 15-20,000 টাকা আছে। কাজ করার জন্য ব্যাকআপের কিছু সফটওয়্যার প্রয়োজন হয়, কিছু ফাইলের প্রয়োজন হয়, এগুলো চাইলে থেকে কালেক্ট করা যায় না। এগুলো যে আপনি ব্যাকআপ পাবেন, এগুলোর দামও তো আপনি শেষ করতে পারবেন না। তাহলে চিন্তা করে দেখেন আপনার জন্য কতটা কমিট ক্লাব সহজ করে দিয়েছে। আপনি সুযোগ পেয়েছেন, সুযোগ কাজে লাগান। সুযোগ পেয়েছেন, সুযোগ কি করেন? কাজে লাগান। সুযোগ কাজে লাগাইলেই অনেক কিছুই করতে পারবেন। আজকে ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।